বীরভদ্রপুর এমএলএ নির্বাচনের খবর দেখছেন আপনারা টিভি 9-এ। আর কিছুক্ষণের মধ্যে বীরভদ্রপুর বিধানসভার এমএলএ নির্বাচিত হবে। ইতিমধ্যেই বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রবি যাদবের কর্মীরা শহর জুড়ে তাদের উদযাপন করা শুরু করে দিয়েছেন। যেমনটা সবাই আন্দাজ করেছিল তাই ঘটেছে। বিপুল ভোটে রবি যাদব প্রতিপক্ষ জ্ঞানেন্দ্রকে পরাজিত করেছে। রবি যাদব জিন্দাবাদ, রবি যাদব জিন্দাবাদ, রবি যাদব জিন্দাবাদ, রবি যাদব জিন্দাবাদ, রবি যাদব জিন্দাবাদ। বিজয়ের আনন্দ আরো বেড়ে যায় পরাজিতকে নিজের চোখে দেখলে। এ বাবু, গ্রামের মেয়েদের জন্য যে শাড়ি আর ব্লাউজ এনেছিলাম ওকে ওগুলো দুটো দিয়ে দে। রবি যাদব, রবি যাদব, রবি যাদব, রবি যাদব, রবি যাদব, রবি যাদব। যেদিন থেকে বিধানসভা তৈরি হয়েছে সেদিন থেকে পার্টি বদল বা সরকার বদল হলেও এই বীরভদ্রপুরের বিজয়ী সবসময় যাদব পরিবারই। এবারে বিধানসভা নির্বাচনের খবর। 3 পুরুষ ধরে বিজয়ী হবার চেষ্টা এবার অব্যাহত রেখেছিল নাগেশ্বর পরিবার, কিন্তু এবারও শোচনীয় পরাজয় হলো তাদের। দেখলেন তো, ও জেতার জন্য সবকিছু করতে পারে। প্রশাসন ম্যানেজ করে মানুষকে ভয় দেখালে আর কি করার থাকে। ও এত মানা করলো, কিন্তু আপনি সব সম্পত্তি বিক্রি করে ছেলেটাকে নির্বাচনে দাঁড় করালেন। এখন পুরো পরিবার রাস্তায় নামবে। দেখবেন এখন আমাদের ভিক্ষা করে খেতে হবে। বাবা, নিজের ভুলের শাস্তি মাকে কেন দিচ্ছেন? জ্ঞান নিবি না করছেন তোরা রাস্তায় নামবি না ভিক্ষা করবি তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি যেটা বল। বাবা, কি হয়েছে? বাবা, কেউ অ্যাম্বুলেন্স কল করো। সরি সাংবাদিক সাহেব, ইলেকশন নিয়ে একটু বিজি ছিলাম তাই দেরি হয়ে গেল। যাই হোক, হোয়াটস ইওর প্রবলেম? পুরো পৃথিবী যখন শিক্ষা স্বাস্থ্য খাতে এগিয়ে যাচ্ছে তখন এখানের বাচ্চাদের শিক্ষা থেকে দূরে সরিয়ে ফেলে দেওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতে। এর উদাহরণ হচ্ছে রবি যাদবের ক্লাস ফ্যাক্টরি। এরকম বিষাক্ত বিপজ্জনক পরিবেশে কাজ করার কারণে এ পর্যন্ত সিলিকোসিস রোগে 157টি বাচ্চা মারা গেছে। যেখানে বাচ্চাদের স্কুলে যাওয়ার কথা সেখানে দারিদ্র্যের কারণে অন্যায়ভাবে তারা লেবার হয়ে যাচ্ছে। এখানকার মানুষ মুখে কুলু পেটে আছে, তার প্রধান কারণ রবি যাদবের ভয়। বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে দেখুন সুপারহিট সব সিনেমা, সিরিজ, ড্রামা সহ অনেক কিছু। এখনই ডাউনলোড করুন বঙ্গ অ্যাপ অথবা ভিজিট করুন www.bongobd.com। লোকাল ডাব্বা চ্যানেলের জার্নালিস্ট মাত্র 30,000 টাকা স্যালারি নিয়ে জানের বাজি রেখে আমার ধান্দার উপর সালা 83 মিনিটের ফ্যান্টাস্টিক ডকুমেন্টারি বানিয়েছে। ও সালা আমাদের নাকের ডগার উপর এত কিছু করে ফেললো, আর তোরা এতগুলো মানুষ, এত সিকিউরিটি কি ছিড়তেছিলি? স্যার, আপনি যেটা করছেন সেটা বেআইনি। আপনার জন্য বহু মানুষের জীবন যাচ্ছে। প্লিজ আপনি ফ্যাক্টরিটা বন্ধ করুন। সবসময় নিজের কাজে সৎ থাকা, সমাজ নিয়ে চিন্তা করা, আই লাইক দ্যাট। বাট যা আমার, তার উপর কেউ নজর দিলে আমি তাকে একেবারে জানে মেরে ফেলি। আমাকে মেরে ফেলতেই পারেন স্যার, কিন্তু আমার লক্ষ্যটাকে না। এই লক্ষ্য পূরণ করতে অবশ্যই কেউ না কেউ আসবে। অন দ্য ওয়ে। আমি কমিটমেন্ট করছি মানে ধরে নিন কাজ হয়ে গেছে। দশ মিনিটের মধ্যে পুলিশ কোয়ার্টার্সে পৌঁছে যাব। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। কি ব্যাপার নারায়ণ, তোমার ছেলের বিয়ের জন্য পুরো ডিপার্টমেন্টকে এত তাড়াতাড়ি ডেকে আনলে কেন? আরে ইউনিফর্ম চেঞ্জ করার সময়টুকুও পাইনি। সেটা আমিও পাইনি স্যার। আমার বাবা মৃত্যু পথযাত্রী, মৃত্যুর আগে নাতির বিয়েটা দেখে যেতে চাই, এই জন্য তাড়াহুড়ো করে বিয়েটা দিচ্ছি। ঠিক আছে চলো। দর্শিতং জানো ও ঠাকুরকর্তা, জলদি বিয়ে সম্পন্ন করেন। স্যার, সবাই নিজের বুঝমতো কাজ করে। আপনি এখানে আসার পরে সবাই আপনাকে তখন স্যালুট করলো না, তেমনি বিয়ের একটা সময় আছে, আর সেই সময় হতে এখনো আধা ঘন্টা বাকি। কিন্তু এখানে সময় নেই। রোগী 10 মিনিট টিকবে কিনা সন্দেহ আছে। মঙ্গলসূত্র বাঁধা হয়েছে। সবাই সবার ধান্দায়, আমারে তো দেখি কেউ দামই দেয় না।
এই কে রে তুই? MLA। স্যার, এমএলএ মানে রাজনীতি করা এমএলএ না। আমার এলাকায় সবাই আমাকে ম্যান অফ লেজেন্ডারি অ্যাকশন, শর্ট ফর্মে বলতে গেলে MLA বলে রাখে। মানুষ তোকে এমএলএ বলে, আর তুই এখানে এসে ডিস্টার্ব করছিস। ডিস্টার্ব করিনি স্যার, একটু ডেমো দিলাম। আমি টিভিএস মোটরস থেকে কল্যাণ চতুর্বেদী। আমি এখন এই বাইকটার ফিচার্স বলবো, আসুন না স্যার। সিগন্যালে বেলুন বিক্রি করার মতো ও বিয়েতে আসছে বাইক বিক্রি করতে। দিস ইজ অ্যাপাচি RTR 4V, 200cc 4 valve ইঞ্জিন, 20.2 bhp, 17 inch alloy wheels। এই ছেলে, এসব কি শুরু করলে? প্লিজ স্যার, আমি আপনাদের পেছনে 6 মাস ধরে ঘুরছি। সবাই বলছে বড় স্যারের সাথে দেখা করো। এখানে তো স্যার থেকে শুরু করে এসিপি পর্যন্ত সবাই উপস্থিত। রাজি হয়ে যান না স্যার, ডিপার্টমেন্টের লোকদের স্পেশাল ডিসকাউন্ট দেবো স্যার। সিএম স্যার আমাদের সবাইকে এসি কার্ড দিয়েছে। একদম ঠিক বলেছেন স্যার, কিন্তু আধুনিক ক্রিমিনালদের চেস করে ধরতে হলে আপনার দরকার পড়বে এমন একটা স্পোর্টস বাইক। এই বাইক একবার রোডে নামলে ফর্মুলা 1ও এর পেছনে পড়ে থাকে। কেউ চাইলে টেস্ট ড্রাইভ নিতে পারে। এনিওয়ান ইন্টারেস্টেড? ইয়েস, আই লাইক রাইডিং। এই লগ্ন তো পেরিয়ে যাবে। পুলিশ হয়েও তুই ব্যাপারটা বুঝতে পারিসনি? তোর ছেলে ওর সাথে প্ল্যান করে ভেগেছে। ওই গাড়ি বের করো। এখন বের করে লাভ কি? ওর ডেমো শুনোনি? ওকে যদি এখন ধরতে হয় তাহলে ওর বাইকের মতো আরেকটা বাইক লাগবে। আজকে একটা ভালো ধান্দা হইব ভাবছিলাম, কিন্তু চুনা লাগায়া গেলগা। আমরা অন্য কোথাও যাই। আপনারা হঠাৎ করেই চলে আসবেন আমরা বুঝতে পারিনি। মেয়ে কোথায়? বিউটি পার্লারে গেছে বাবা। তাহলে সেখানে যাই। আসলে ও আবার খুব তাড়াতাড়ি আমেরিকা চলে যাবে, তাই বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাইছি। দুজনের রাশি মিলে গেলে একটা ভালো সময় বের করব, তাই সাথে পুরোহিত এনেছি। রাশি পরে দেখবো, আগে মেয়েকে হাজির করেন। লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, পরে খরচা হবে বেশি। মেয়ে চলে এসেছে। আরে নাইস মেকআপ হয়েছে। এটা কে? মেকআপ ম্যান নাকি? মেকআপ ম্যান নই, আমি ওর জীবনের সুপারম্যান। তোমার এত বড় সাহস বংশে! থামুন, কোন অধিকারে ওর গায়ে হাত তুলছেন? আবারও এমএলএ, আবারও চুনা খাইলাম। আমেরিকান পাত্র বলে বলে একটা লম্পটের সাথে মেয়ে বিয়ে দিচ্ছেন। কি লম্পট? ফোনে কি দেখছেন? লম্পটের ইংলিশ। দেখলেন তো? আচ্ছা, প্রেম করে বিয়ে করার মধ্যে সমস্যাটা কোথায়? ও যেন তেন ছেলে না। আমার বেস্ট ফ্রেন্ড প্রসাদ MBA কমপ্লিট করে ব্যাঙ্গালোরে বিশাল জব করছে। এত ভালো ছেলে আর কোথায় পাবেন? প্রেম করেছে তাই তুই বিয়ে করিয়ে দিবি? ছাগল কোথাকার! সিদ্ধান্ত নেওয়ার তুই কে? তোকে আজকে আমি কি করছেন? আরে দাঁড়ান, আপনার মেয়ে বিয়ে করেছে, ওকে কিছু না বলে এই ছেলেকে মারছেন কেন? তার উপর আবার জীবজন্তুর নামে গালিও দিচ্ছেন। জানেন এটাকে? এটা আমারই ছেলে। সাবাস, সবাই ওকে ম্যান অফ লেজেন্ডারি অ্যাকশন কেন বলে এখন দেখে নিলাম। নিজের বোনের মনের খবর এরকম কয়টা ভাই রাখে? প্রেমিকের সাথে বিয়ে দিয়ে বাপের দায়িত্বও রক্ষা করেছে। আপনার ছেলে আসলেই MLA, ম্যান অফ লেজেন্ডারি অ্যাকশন। হ্যাঁ বাবা, ওর ঠাকুরদার অবস্থা অনেক সিরিয়াস ছিল, তাই তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছিল। আমি যদি এটা না করতাম তাহলে অনেক বড় ভুল হয়ে যেত। অনেক হয়েছে। বাপ পাত্র দেখছে আর ছেলে আরেক জায়গায় বিয়ে দিচ্ছে। পুরো পরিবার মিলে যেন একটা তামাশা করছে। আমি কি কমিটির সঙ্গে জাজ? আরে বাবা, এ না হলে তো কি হয়েছে? আমাদের হাতে 3টে অপশন আছে না? ওর মধ্যে একজন আঞ্জলিনা। নাইস কাপল, এনজয়। শুনুন, জন্ম দিলেই হয় না, শিক্ষা দীক্ষাও দিতে হয়। ঠিক আছে, যা হওয়ার হয়েছে, ভেতরে এসো। কেন রাখছো ভিতরে? আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে আমার জন্য ও মরে গেছে, আর ওর সাপোর্ট করে আমার ছেলেও মরে গেছে। তোমাদের জন্য এই বাড়িতে আর কোনো জায়গা নেই, যাও এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। আমিও ওদের সাথে ব্যাঙ্গালোর চলে যাব। আমার সাথেও ব্যাকআপ আছে। চলো জিজু। মা, তুমি ভেতরে যাও। জিজু, গোসল করছিস না ঘুমাচ্ছিস? সবাই মিলে তাহলে একটা সেলফি হয়ে যাক। ওকে।
And when the fire start burning at the dance, you know the people them start jump and cross. Wah, the fire burning, the fire burning, 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 the fire burning, the bad man running, running, the fire burning, the fire burning, burning, burning. And when me burn it up, me burn it down, yeah. দেখো আমার ভাই কত রিস্ক নিয়ে আমাদের বিয়েটা করিয়েছে, এই ঋণ কোনোদিনও শোধ হবে না। তুমি ওকে একটা চাকরি খুঁজে দাও, তাহলে ও আমাদের মতো সেটেলড হয়ে যাবে। বোনের মতো এখনই চাকরি খুঁজছিস? আরে না রে, ও মাই গড, কি অদ্ভুত ব্যাপার। এই মেয়েটা জানি না কে, কিন্তু যেখানেই আমরা ছবি তুলেছি ওকে দেখা গেছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ওর সাথে আমাদের ম্যাজিক্যাল বন্ডিং আছে। দেখি আমি একটু দেখি, এটা কি হবে সম্ভব? এখন তো নেই। তার মানে পুরো ব্যাপারটা একটা কোইন্সিডেন্স। দেখা যাচ্ছে ফাইল হাতে পূজা করছে, ইন্টারভিউ দিতে শহরে আর জবের জন্য মন্দিরে। আর শহরে যেহেতু নতুন, তাই সিটি বাসে করে পুরো শহর ঘুরে দেখছে, তারপর এখানে খেতে এসেছে। 1 ঘন্টা পর যদি আমরা বাস স্ট্যান্ড বা রেল স্টেশন যাই, তাহলে আবার ওর দেখা পেয়ে যাবে। তার মানে এই পুরো ব্যাপারটা হচ্ছে একটা পিওর কোইন্সিডেন্স। আরেকটু দেখি তো। তবে একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, মেয়েটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস। দাদা এসব কি করছো? যতদিন চাকরি বাকরি না পাচ্ছি ঘরের কাছে সাহায্য করি। স্টোরি, স্ক্রিন প্লে আর ডায়লগ রেডি। তুই ক্রিয়েটিভ দিকটা দেখ, আর আমি ডিরেকশন দেখছি। খুবই ভালো গল্প। সিনেমাটাকে তাড়াতাড়ি রিলিজ দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। জিজু, লাঞ্চ বক্স। শোনো, আমি লাঞ্চের সাথে নাস্তাও দিয়ে দিচ্ছি। লাঞ্চের পর ফ্রুট খেয়ে নিও, আর নাস্তার আগে জুসটা খেও। এরপর ক্ষুধা লাগলে বিস্কিটটা খেও। এতেও পেট না ভরলে এখানে ছোলা রাখা আছে। খেয়ে দিয়ে ঘুমাতে হবে না? সাথে কম্বল আর বালিশও দিয়ে দে। বেবি ও কি বলে? হ্যাঁ, এসব কি বলছো? তাছাড়া আর কি বলবো? প্রতিদিন কাজে যাওয়ার সময় যদি এইরকম খাবার দিতে থাকিস, তাহলে 2 দিনের মধ্যে এই ফিট এন্ড ফাইন চেহারা একদম ময়দার বস্তায় পরিণত হবে। বাসায় যত বেশি বেশি খাবার খাওয়াবি, তত বেশি হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। এ কথা শুধু এ বাসার জন্য না, পুরো দেশের জন্য প্রযোজ্য। নিজের স্বামীকে ভালোবেসে খাওয়াবো, এটাও দোষের না তো কি? ভালোবেসে না খাইয়ে প্রতিদিন মিনিমাম 10 কিলো দৌড়ায় নিতে হবে, তারপর দেখবি ফিটনেস কাকে বলে। আমার ফিটনেসের কথা না ভেবে নিজের ইন্টারভিউ এর কথা ভাবো। অনেক কষ্টে ব্যবস্থা করছি। তোমার কার্ডটা দাও তো, ওর জন্য শপিং করতে হবে। হ্যাঁ, আমার ডেবিট কার্ড? এই যে, সেফটির খাতিরে ক্রেডিট কার্ডও রেখে দিয়েছি। তো চেক বইটা কি করছো? ওইটাও রেখে দিতা। সব জামাইরাই শ্বশুর বাড়ি থেকে পায় যৌতুক, আর আমার শ্বশুর বউয়ের ভাইরে দিয়ে আমার সাথে করছে কৌতুক। এই নাও পপকর্ন দাও। 80 টাকা স্যার। হ্যাঁ, একটু পপকর্নের জন্য 80 টাকা? মানুষ বাঁচবে কিভাবে? এই বাঁচার যুদ্ধে আমিও একজন স্যার। বাপরে বাপ, পপকর্নের সাথে দেখছি নলেজও ফ্রি। নাও। কোথায় যে এসে পড়লাম। সকাল থেকে একটা মনের মতো মেয়ে দেখলাম না, জঘন্য জায়গা। এক্সকিউজ মি, এর দাম কত? 80 টাকা। 80 টাকা? 80 টাকা? আমাদের গ্রামে পুরো একটা ভুট্টা 20 টাকায় দিয়ে দেয়, সাথে মশলা ফ্রি দেয়, জানেন? আমার গ্রামে তো 10 টাকায় দেয়। 50 টাকায় দেবেন? 5 পয়সাও কম হবে না। এটা তো মিউজিয়ামে রাখা উচিত। ঠিক আছে, দিয়ে দিন। বাবা স্কুলে জ্যামিতি বক্স কিনে নিয়ে যেতে বলেছে, আমাকে 100 টাকা দিবে? স্কুলওয়ালাদের কোনো কাজ নেই, রোজ কিছু না কিছু চাই এদের। আমি দিতে পারবো না, যাও তুমি। বাবা যাও, বাড়ি যাও। মামুনি, এই নাও, এই টাকা দিয়ে জিওমেট্রি বক্স আর তোমার যা মন চায় কিনে নিও। থ্যাংক ইউ আন্টি। ইউ আর ওয়েলকাম। মাত্র 80 টাকার জন্য কত কি বললেন, আর 500 টাকা এমনি এমনি দিয়ে দিলেন। বাচ্চাদের যদি সম্পদ দেন, সে সেটার উপরই নির্ভর করে, আর যদি শিক্ষিত বানান, তাহলে সে নিজের পায়ে দাঁড়ায়। এমন মেয়েকে মিউজিয়ামে না, হৃদয়ে রাখা উচিত। এই দাঁড়ান 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 দাঁড়ান, অদ্ভুত ব্যাপার। আমি ওখানে বসে আরাম করে পপকর্ন খাচ্ছিলাম, আর হঠাৎ করে আপনার দিকে চোখ পড়লো। এটাকে মনে হয় বলে ম্যাজিক্যাল বন্ডিং। প্রতিদিন এখানে হাজারো মানুষ আসে, সবার সাথে কি আমার ম্যাজিক্যাল বন্ড হবে? না না, বিষয়টা এরকম না। আমি হাজারখানেক সেলফি নিলাম, কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনি কিভাবে আছেন? হোয়াট? আমার তোলা সবগুলো সেলফির মধ্যে আপনি। বিশ্বাস না হয়তো দেখেন। এখন তো বিশ্বাস হচ্ছে আমাদের মধ্যে একটা ম্যাজিক্যাল বন্ড আছে। ইটস জাস্ট কোইন্সিডেন্স। আমার জিজু যখন আমাকে বলেছিল, তখন আমিও তাকে বলেছিলাম যে এটা কোইন্সিডেন্স হতে পারে। হোয়াট ননসেন্স। আর শুনুন শুনুন, 1 মিনিট। এতদিন যত মেয়ে দেখেছি কোনোদিন আমার এরকম লাগেনি, কিন্তু আজকে প্রথমবারের মতো মনে হচ্ছে
আই লাভ ইউ। হোয়াট? আমি এটাই বলতে এসেছিলাম, কিন্তু ভাবলাম যে একটা মেয়েকে বিরক্ত করা ঠিক না। তোমার কি মনে হয় আমি ওরকম ছেলে? ভাবলাম কিছুক্ষণ আগে সময় কাটাই, তারপর ডিসাইড করা যাবে যে আমরা কি করব। তুমি কি বলো? কেন বিরক্ত করছেন? আরে আমি তো বলতে চাচ্ছিলাম যে তুমি আমাকে বিরক্ত করছো। আচ্ছা শোনো না, চলো না কোথাও বসে একটু আইসক্রিম খাই। আমি কিন্তু তোমার পিছু ছাড়বো না যদি তুমি আমার ফোন নাম্বারটা না নাও। ঠিক আছে চলেন। হ্যাঁ চলো। তোমার কোন ফ্লেভার পছন্দ? চকো চিপস। গ্রেট টেস্ট। বুঝেছি, ম্যাজিক্যাল বন্ড। জান 2 চকো চিপস। কোথায় গেল? ভেগে গেল। একটা স্লিপ দিয়ে গেছে। দেখি। যদি আমাদের মধ্যে ম্যাজিক্যাল বন্ড থাকে তাহলে আবার দেখা হবে। পছন্দটা বেড়ে গেল। স্যার 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 আপনার সাথে একটু কথা ছিল। দেখো আমি ছেলেদের সাথে কম কথা বলি, যা বলবে তাড়াতাড়ি বলো। 2 মিনিটস। এইদিকে এইদিকে। ওর নাম কল্যাণ। মর্নিং স্যার। আরে ও তো স্মার্ট কেন? ও গড, ম্যানেজ করতে হবে। হাই দিদি। হাই। হ্যালো সিস্টার। কাকিমা কেমন আছেন? আমি সেফ। লাভ ইউ ম্যান। স্যার 1 কেজি মিষ্টি এনেছিলাম, চাকরিটা হয়ে গেলেই সবাইকে দিতে পারি। কাজ কি সেটা জানো তো? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। বড় বড় কোম্পানিতে দুস্থদের হেল্প করার জন্য এরকম কিছু রুলস থাকে। এই কাজগুলো আমি দেখে নেব স্যার। আসলেও কাজের প্রতি খুবই সিনসিয়ার স্যার, তাই সবাই ওকে ম্যান অফ লেজেন্ডারি অ্যাকশন বলেই জানে, মানে এমএলএ। ফাইলটা তো অনেক জোস, আমি এটাকে মিস করলাম কিভাবে? কবে থেকে জয়েন করব স্যার? স্যার স্যার জেগে উঠুন, সকাল হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। চল চল। আজকেই হবে তোমার প্রমোশন, তুমি প্রোডাকশন ম্যানেজার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটা সন্ধ্যায় আমার গেস্ট হাউসে এসে বলে যেও। আমাকেও তো একটু দিতে পারেন প্রমোশন। আরে কল্যাণী, তুমি অতিরিক্ত উপযুক্ত, আমারও একটা টেস্ট আছে। একটু যাচাই করে দেখুন, একবার বাসায় আসলে সব বুঝে যাবেন স্যার। আমি অত বুঝতেও চাই না। মালিক, আমি যখন আপনার অফিসে এসেছিলাম আমার কাছে বাস ভাড়াও ছিল না, আর এখন যত ব্যাংক আছে তাতে যত লুকানো যায় আমি লুকিয়ে রেখেছি। ওইসব টাকা আপনারই ছিল মালিক। মালিক, এটা আমাকে কেমন শাস্তি দিলেন? আরে চান্টি, 20 বছর আগে আমি আপনার কোম্পানিতে ঢুকেছিলাম, আর আজকে আপনার কোম্পানি আমার হাতে দিয়ে আপনি আমেরিকা সেটেলড হয়ে গেলেন, আর একবারও খোঁজ নিলেন না। কুল চান্টি কুল। এই ভার আমি আর নিতে পারছি না স্যার। আর কত ফাইল আমাকে দেখতে হবে স্যার। একটা ফাইল দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেছি স্যার। কোন ফাইল তো এমন হয় মনে হয় বালিশ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। বারবার শুধু ফাইল চেক করতে ইচ্ছে করে। আরে তোমার এত কষ্ট হলে এখানে পাঠিয়ে দাও, আমি দেখে নেব। এই বয়সে আপনাকে কেন এত কষ্ট দেব স্যার? এই কষ্ট আমিই সয়ে নেব। ঠিক আছে ঠিক আছে। চান্টি শোনো, আমার মেয়ে ওর ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য দেশে আসছে। ওকে স্যার। মেয়ে আমার অ্যাকাউন্টিং এ মাস্টার্স ডিগ্রি হোল্ডার। এখন ও একটা প্রজেক্ট ওয়ার্ক করতে চাচ্ছে। অন্য কোথাও করতে বললাম, কিন্তু ওনাকে আমাদের কোম্পানিতে করবে। স্যার ও ওখানে 2 মাস থাকবে, বুঝলে? আর তুমি একটা কাজ করো স্যার, ওর জন্য একজন ভালো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করো। ঠিক আছে স্যার। স্যার কি হয়েছে? আপনার কথা মতো মডেলটা তৈরি হয়েছে স্যার। গুড। তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি সার্ভে শুরু করে দাও। আর একজন পিএ অ্যাপয়েন্ট করতে হবে। জলদি ইন্টারভিউর ব্যবস্থা করো। ওকে। প্রসাদ স্যার, সব ফাইল কিন্তু সম্পাপড়ির মতো সফট হতে হবে। জায়গা মতো যদি মরিচের গুঁড়া দিতে পারতাম। প্রসাদ, তুমি কি কিছু ভাবছো? না তো স্যার। তাহলে বিদায় হও। হ্যালো। হ্যালো বাবা। কতবার বলেছি আমাকে ফোন করবে না? বাবা, তুমি যাকে ফোন করেছো সে এখানে থাকে না। প্লিজ বাবা, আমার সাথে একটু কথা বলো। ছোটবেলায় আমার মেয়ে পড়ে গিয়ে ব্যথা পেলে কান্না আমার আসতো। এখন তোমার কান্নায় আর আমার কষ্ট হয় না। হয়তো তোমার জন্য আমার ভালোবাসা মরে গেছে। বাবা প্লিজ আমার সাথে কথা বলো। ফোন কেড়ো না বাবা। এই তো সব ক্যান্ডিডেট পিএ ইন্টারভিউর জন্য। প্রসাদ, আমি তোমাকে শনপাপড়ি আনতে বললাম আর তুমি কাদের নিয়ে আসলে? বয়সের কোনো তারতম্য আছে না নেই? তুমি সব আন্টিদের নিয়ে আসলে। আরে শনপাপড়ির অর্থ জানো না? একবার দেখলেই দেখতে ইচ্ছে করে, এই রকম দেখতে।
এক্সকিউজ মি স্যার, চান্টি স্যার কোথায় বসেন? সো সুইট, কাছে এসো প্রিয়া। স্যার, আমার নাম স্মিতা। আমাকে বিয়ে করবে তুমি? চরিত্রহীন বুইড়া বয়সে ভীমরতি। স্যার, আমি কিন্তু কিছু বলিনি। তুমি যেটা মনে মনে ভাবলে সেটা মুখে বলে ফেললে। স্যার সরি স্যার, মিস্টেক হয়ে গেছে। সামনে থেকে আর এমন কিছু হবে না, কথা দিলাম। আমি যদি তোমার মতো ভাবতাম তাহলে এই পজিশনে আসতেই পারতাম না। না মানে স্যার, একে আমার রুমে পাঠাও। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? বাবা নেশা করে আর ছোট ভাইটা বেকার। ছোট দুইটা বোন এখনই স্কুলে পড়ছে। বড় ভাই মোটরসাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করত। কিছুদিন আগেই ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন সে পঙ্গু হয়ে বাসায় বসে থাকে। আর এইসব দেখে মা হার্ট অ্যাটাক করেছে। তোমার ঘরের যে অবস্থা, এতে যে কেউ হার্ট অ্যাটাক করবে। ভাগ্য ভালো যে আমি এখনো করিনি। মূল কথা, তোমার জীবন এখন জাহান্নামে পরিণত হয়েছে। বসো বসো। যদি তুমি আমাকে ফেভার করো, আমিও তোমার একটা ব্যবস্থা করব। আপনার ইঙ্গিত আমি বুঝেছি, কিন্তু আমি তো ওরকম মেয়ে না। তবে আমার ফ্যামিলি প্রবলেম অনেক বড়, তাই এই জবটা আমার খুব দরকার। আমাকে একটু ভাবতে দিন। আমার একটা পুরনো গান মনে পড়ে গেল। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। তুমি পাস স্মিতা। পারফিউমের গন্ধটা কেমন? আরে বাহ, কি সুবাস! আমাকে তো কখনো জিজ্ঞেস করেন না। আমি চাই একরকম আর পাই আরেক রকম। সেলফির মেয়েটা আমাদের বস। আরে ও কোথায় গেল? ওয়েলকাম ইন্দু ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। আপনি হয়তো ওখানে 24-এ অভ্যস্ত, কিন্তু এখানে 36-এ অ্যাডজাস্ট করতে হবে। হোয়াট? গলাটা পরিচিত মনে হচ্ছে। টেম্পারেচার ম্যাডাম। ওই স্মিতা আপনার পিয়ে। হাই হাই মিস্টার চান্টি, ওর আমার সাথে 24 ঘন্টা থাকতে হবে। কোনো সমস্যা নেই ম্যাডাম, ও আমার গেস্ট হাউসেই থাকবে। গেস্ট হাউসে থাকবে কেন? আমি তো একাই আছি, আমার সাথে থাকবে। আরে বাপ, কথা শোন। আরে ও তো চাকরিটা বাঁচাতে চাইলে নিজেকে কন্ট্রোল কর। তুই তো বলেছিলি ও আমার ম্যাজিক্যাল বন। ম্যাজিক্যাল বন না বাটার বন? আমি তোর জন্য রিস্ক নিয়ে তোকে বিয়ে করালাম, তোর জন্য আমি ঘর ছাড়া হলাম, আর তুই আমাকে এসব বলছিস? আরে চুপ কর। প্রতিদিন একটা বিষয় নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে লজ্জা লাগে না তোর? মন দিয়ে কাজ কর। সামনে মাসে আমার কাকাতো বোনের সাথে তোর বিয়ে দেব। চিন্তা করিস না, ও একদম ঐশ্বরিয়ার মতো। তাহলে ওর বিয়েটা অভিষেকের সাথেই দে। আমার দরকার এই চেয়ারম্যানের মেয়েকেই, এটাই ফাইনাল। এই ম্যাজিক্যাল বন ইন্দু। এটা আমার জন্য ফলো করছো আমাকে? গেট আউট। এত তাড়াতাড়ি আমাদের বন্ডিং নষ্ট হবে না। কি বলতে চাও তুমি? একদম সিম্পল। আপনার কোম্পানির সাথে আমার একটা বন্ড আছে, আমাকে বের করতে হলে কমপক্ষে 2 মাস আগে জানাতে হবে। তাছাড়া প্রপার একটা রিজনও থাকতে হবে, এটা রুল। তুমি এমপ্লয়ি? তোমাকে চাকরি কে দিয়েছে? আমি দিয়েছি ম্যাডাম। সবাইকে বোনের নজরে দেখে ভাবলাম মেয়েরা সেফ, তাই জব দিয়েছি। কি রে, সরল মার্কা চেহারা বানিয়ে আমাদের ম্যাডামের দিকে চোখ দিয়েছিস? মাল্টিমিলিয়নিয়ার দেখে আমাদের এমডিকে প্রেমের জালে ফাঁসাচ্ছিস তুই? স্যার, প্রথম যখন আমি ওকে দেখেছিলাম, ওর বংশ, পরিবার, ওর কোম্পানি সম্পর্কে আমি কিছুই জানতাম না। যখন প্রথম ওকে দেখি, তখনই ওকে আমার বউ বানাবার সিদ্ধান্ত নিই। কালকে যদি এই কোম্পানির শেয়ার পড়ে যায় এবং রাস্তার ফকিরও হয়ে যায়, তবুও ওর প্রতি আমার ফিলিংস এক চুলো পরিবর্তন হবে না। আমাদের মামলাটা সেট করে দেন, বিয়েতে ভালো কাপড় দেবো। বিয়েতে ভালো কাপড় দিবি? তুই আমাকে কাঙ্গালি ভেবেছিস? জি ম্যাডাম। ওর সাথে কেন কথা বলছেন? বের করেন এখান থেকে। অকর্মণ্য, অপদার্থ, ননসেন্স। আরে বলো, আরো বলো। আরে তুই পাগল হয়ে গেছিস, গালি দিচ্ছেন উনি। আমার সেটাই ভালো লাগছে। মেঘের অনেক গর্জন হলে বুঝে নিতে হবে বৃষ্টি নামবে। তুমি একটা থেমে গেলে কেন? আরো বলো। আর বেশি স্মার্ট হইও না। চুম্বক আর লোহা যদি পাশাপাশি থাকে, বন্ড হওয়া থেকে কেউ আটকাতে পারে না। নামের অক্ষর একই, কিন্তু পরিচয় হতে 25 বছর লেগে গেল। আমরা যাই উপরের দিকে ছড়ি মারি, সেটা দ্বিগুণ হয়ে নিচে ফেরত আসে। ফুল ছুঁড়ে মারলে ফুল পাবেন, পাথর মারলে পাথর।
বেবি, তুমি এখনো রেডি হও নাই? বিয়ের পরে এটাই তোমার প্রথম জন্মদিন। আমার কিন্তু অনেক প্ল্যান আছে। বাবাকে ছাড়াও এটা আমার প্রথম জন্মদিন প্রসাদ। যখন ছোট ছিলাম তখন বাবা কোনো উৎসব বড় করে পালন করতো না, শুধু আমার জন্মদিন অনেক আয়োজন করে করতো। শোন বাবা, ওকে কখনো কষ্ট পেতে দিস না। আচ্ছা ঠিক আছে বাবা। একজন মেয়ের কাছে কেউ থাকুক আর না থাকুক, বাবা থাকাটা জরুরি, অনেক শক্তি পাওয়া যায়। কিন্তু আমার বাবা আমার সাথে কথাটাও বলে না। বাবাকে ছাড়া আমি জন্মদিন পালন করব না। আরে কি তোমরা দুজন এখনো এখানে বসে? দেখি এখানে রাখো। চল জিজু। হ্যাঁ চল। আয় বোন, কেক কাটতে হবে। জন্মদিনে কেউ কাঁদে নাকি বোকা? তোকে আমি এখন একটা সারপ্রাইজ দেব, ওই দিকে তাকা। থ্যাংক ইউ দাদা। সরি বাবা, সব দোষ আমারই ছিল। এক কথা আর কতবার বলবে বাবা? তুমি প্রতি চিঠিতেই তো ক্ষমা চেয়েছো। হ্যাঁ। চিঠি? ফোন উঠাবে না তাই চিঠি দিয়েছিস, ঠিকই তো করেছিস। গুড। আজ বুঝলাম তুই আমাকে কত ভালোবাসিস। তুই আমার বন্ধুর থেকেও বেশি কিছু। হয়েছে, চল। তোর বাবা একটু কঠোর, এটা সত্যি, কিন্তু প্রতিদিন তোকে মনে করে। সব বাবা এমনই হয়, ছেলেকে বড় করে কাঁধে রেখে আর মেয়েকে বড় করে বুকে আগলে রেখে। 20 বছর বুকে রাখার পর কেউ যদি ছিনিয়ে নিয়ে যায়, রাগ তো একটু আসবেই বাবা। সেদিনের রাগটা রাগ ছিল না বাবা, সেটা ছিল আসলে ভালোবাসা। সেই ভালোবাসাই আপনাকে এত দূর টেনে এনেছে। তুই যদি এতই বুঝিস, তাহলে আমার এইটুকু কথায় বাড়ি ছেড়ে কেন চলে আসলি বাবা? ছোটবেলায় আপনিই তো বলেছিলেন বাবা, যে বোনের যেন কোনো কষ্ট না হয়, আর বিয়েটা তো ওর পুরো জীবনের ব্যাপার। সেখানে আমি ওকে একা ছাড়ি কি করে? বিয়ের আগে একটা মেয়ে পরিবারের কাছে রাজকন্যার মতো থাকে, আর এই ভালোবাসা ওর সব সময় দরকার, বিয়ের পরেও। ও গড, কাজে কোনো ফোকাসই করতে পারছি না আমি। কপাল ভালো, আমার চুড়িগুলো ধরা পড়েনি। হ্যালো, হোয়াট? নমস্কার ম্যাম। নমস্কার ম্যাডাম। উঠতে হবে না। আমরা নতুন ফ্যাক্টরি বানানোর জন্য শহরের বাইরে 10 একর জমি কিনেছিলাম, কিন্তু যখন আমরা ওখানে সার্ভে করতে গেলাম, গুন্ডারা আমাদের অনেক মেরেছে। এখন থেকে এই জমি আমগো রঞ্জিত ভাইয়ের। আপনি কে ভাই? আমাদের কোম্পানির জমি আপনি কেন দখল করবেন? চুপচাপ থাকবি তো শুধু জমি দখল হইব, আর আওয়াজ করলে জমির সাথে সাথে তোর জীবনও যাইব। কান খুলে শুনে রাখ, এই পুরা জমির মালিক একমাত্র রঞ্জিত সিং। আপনার কমপ্লেন নিয়ে এফআইআর করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এতে আপনাদের কোনো লাভ হবে না। আমার মতে আপনারা বরং রঞ্জিতের সাথে আপোষ করে নিন। মিস্টার চান্টি, রঞ্জিতকে এক্ষুনি এখানে কথা বলার জন্য ডেকে তুমি পাঠান। বিয়ের মতো থাকো, আমাকে অর্ডার দিও না। Sorry, ম্যাডাম, এসিপির সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। শুনুন, এসিপি স্যারের জমি যখন আটকে ছিল তখন উনিও 3 কোটি টাকা দিয়ে আপোষ করে নিয়েছিলেন। রঞ্জিত খুবই ডেঞ্জারাস স্যার, ওকে তো ওয়াচ করলেই ভালো, বাকিটা আপনাদের মর্জি। এটা অনেক বড় অন্যায়, এত বড় অন্যায় হয়ে গেল আর আমি জানতে পারলাম না। আমি এই কোম্পানি থেকে স্যালারি নেই, এই কোম্পানির সমস্যা কি আমার সমস্যা না? আমাকে জানাননি কেন? এটা কি যে প্রবলেমের কোনো সলিউশনই নেই? দেখুন স্যার, যখন তালা বানানো হয় তখন চাবিও বানানো হয়, একই রকম ভাবে সমস্যা থাকলে সমাধান আছে। এই সব তাত্ত্বিক কথা আর দর্শন দিয়ে তুই মেয়ে পটাতে পারবি, রঞ্জিত থেকে জমি আনতে পারবি? অবশ্যই পারবো। আপনার প্রমিস করতে হবে, আমি যদি সফল হই তাহলে ম্যাডামকে দিয়ে আই লাভ ইউ বলাতে হবে। কি বললি? এগুলো কি বলছিস তুই? আমি শিওর যে জমি ফেরত নিয়ে আসবো, কিন্তু ম্যাডামকে আই লাভ ইউ বলবে? হ্যাঁ বলবো আমি। হ্যাঁ ম্যাডাম, তাড়াহুড়ো করবেন না। চুপ করুন মিস্টার চান্টি,
যদি তুমি প্রবলেম সলভ করতে না পারো তাহলে আর জীবনেও চেহারা দেখাবে না। ডিল ডান? ডান ডিল। কিন্তু মনে রাখো এই মিশন শেষ হওয়ার পরে তুমি আই লাভ ইউ বলবে। বাই বাই। ম্যাডাম, ওর সত্ত্বে আপনি হ্যাঁ বলে দিলেন? রঞ্জিত কি জিনিসও জানে না, ও কোনোদিন ওই জমি ফেরত আনতে পারবে না। অন্তত এরপরে আমার পিছু তো ছাড়বে। বাহ, কি সুন্দর প্ল্যান বানিয়েছেন ম্যাডাম। এতে করে এই বেয়াদব সাপটাও মরবে, লাঠিও ভাঙবে না। আমাকে ভয় দেখানো বাদ দিয়ে রঞ্জিতের ব্যাপারে কিছু ইনফরমেশন তো দিতে পারিস। ওর স্ক্যান্ডাল টাইপ কোনো ইনফরমেশন। চুপ থাক, এসব কি বলছিস তুই? ওর বউকে অনেক রেসপেক্ট করে। ও বউ ভক্ত একজন মানুষ, আমি ওর রেসপেক্ট করি। যেমন রাধাকৃষ্ণ তেমন রঞ্জিত আর ওর বউ। ও, আমার তো মনে হয় ওরা দুজন ফেভিকলের মজবুত জোড়া, কখনোই আলাদা হয় না। একজন আরেকজনকে কি নামে ডাকে জানিস? হানি। মধুর মতো প্রেম। বউয়ের নামে বাড়িও বানিয়েছে। বাড়িতে না, প্যালেস, তাও আবার শহরের বাইরে। বাই হানি। আরে বউয়ের অসুখ হলে রঞ্জিতেরও অসুখ হয়, তখন একজন আরেকজন ছাড়া খায় না। আমি ওদের লাভ স্টোরি দেখেছি, অনেক ইন্টারেস্টিং। একদম। এই স্টোরিতে টুইস্ট আনতে হলে এমন একজন মানুষ দরকার যার কিনা মাথা থেকে পা পর্যন্ত চালাকিতে ভরা। এইরকম একজন মানুষকে আমি চিনি, অস্থির একটা পিস। গেলে শেয়ালের চাইতেও ধূর্ত একটা মানুষ। 420 কারবারে নাম্বার 1। শহরের উকিলরা সবাই ওকে দারুণ রকমের ভক্তি শ্রদ্ধা করে। মাটি যেমন সবকিছুকে চাপা দিয়ে ফেলে, তেমনি হায়দ্রাবাদের সমস্ত কেস চাপা দিয়ে সে এখন এই শহরেই অবস্থান করছে। কাল তার নতুন অফিসের ওপেনিং। বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার নাম রঞ্জিত আর ও আমার ওয়াইফ। আমাদের স্বপ্ন, ভালোবাসার প্রতীক দময়ন্তী প্যালেস একজন দখল করে রেখেছে, আমরা সেটা ছাড়াতে পারছি না। তুমি রঞ্জিত না, আর তুমিও দময়ন্তী না। তার মানে তো দেখছি তোমরা স্বামী স্ত্রী না। ওই প্যালেস দখল করার জন্য তোমরা এই নাটক করছো। আপনি এটা জানলেন কিভাবে? তুমি মিথ্যে বলবে আর আমি বুঝবো না? এত বড় ফুলকপি ভেবো না আমাকে। ও আরে এরকম হাজারো কেস আমি ডিল করেছি। কেউ নাও, সব উকিল তো এসব আইনের বই পড়ে আসে, আর আমি আইন ভেজে খেয়ে হজম করে ফেলেছি। কাম অন। এই যে ইনি হলেন সিপি রাও, গুজরাটের গুগল কোম্পানির সিইও ছিলেন। এখানে বসে বসেই আমেরিকার গ্রিন কার্ড পাইয়ে দেয়। আর উনি মিস্টার মূর্তি, জাল স্বাক্ষরের এক্সপার্ট, জাল কাগজপত্র তৈরিতে অনেক চালু মালটা। আর এই ছোট্ট ওস্তাদ, এর নাম SM শর্মা, যে কোনো ধরনের সাক্ষী তৈরি করা ওর বাম হাতের খেল, দারুণ ঝানুমাল। আর এরা হলো সাক্ষী। ওরা এমন সব মিথ্যে বলে যে সত্য লজ্জা পায়। আর এই লম্বাটা হচ্ছে মথুরালাল, দেখতে গোবেচারা হলেও চুরিতে সবার সেরা। স্যার, আপনার টিম তো অনেক স্ট্রং, যে কোনো মিথ্যাকে মুহূর্তের মধ্যে সত্য বদলে ফেলতে পারেন। ফ্রিতে করি না, টাকা নেই। সত্য মিথ্যা যাই হোক, বউ যখন বানিয়েছো, অপারেশন শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকো একজন আরেকজনের সাথে। ট্রাই করছি স্যার। তুমি একটু বউ বউ খেলো না। যদি তুমি কমফোর্ট ফিল না করো তাহলে করো না। আমাকে সত্যিকারের ভালোবেসে ফেলতে পারো এই ভয় যদি থাকে, অথবা অন্য কোনো শঙ্কা যদি থাকে, তাহলে দরকার নেই। আমরা আর আগালাম না। থাক, বুঝেছি, আমি অ্যাক্টিং করে নেব। থ্যাংক ইউ হানি। হানি? এই হানিটাকে? বউ যেহেতু বললাম। হানি, এটা কি সালমানের বিগ বসের মতো খেলা? যে প্রথমে ছবে সেই জিতবে। টাচ মি হানি, হানি ছো আমাকে। যেই হারুক তার ইচ্ছা মতো সুমা দিতে হইব। এই নাও, খাও। কি এটা? কাজু দিয়ে বাসমতি চাল। আমি কেন খাবো? আমাদের জমিটার জন্য। খাও না। হানি, আমি ছুঁয়েছি। আমি ছুঁয়েছি? না না, আমি আগে। আরে আমি ছুঁয়েছি। হানি, শর্টের কথা তো মনে আছে, তাই না? শুরু করি। এবার আরেক চামচ। হানি,
এরা কারা? আমি তো চিনি না। তোমার মেহমান না? এই তোলা কারা পারমিশন ছাড়া এই জায়গায় ঢুকে আবার নাস্তা করতেছস? আপনার বাসার ইন্টেরিয়রটা জোস, ইন্টেরিয়রটা দেখতে দেখতে ক্ষুধা লেগে গেল, তাই খাওয়া শুরু করলাম। বাসাটা ভাড়া দেবেন? মানুষ যদি এমনি আহে তাহলে তো জনগণের সম্পত্তি হয়ে যাবো বাড়িটা। চলো ইমানদার আইছস কেমনে? আস্তে। তুমি ওর অনুমতি না নিয়ে ওর বাসায় বসে নাস্তা করবে আর ও বসে মজা দেখবে? আমি ওইখানে নাস্তা করতে যাইনি, দেখুন। আরে ভাই, ডানে বামে না ঘুরে সেন্টারের কথাটা একটু বলো না। লিগ্যালি প্যালেসটা আমরা চুরি করব। হ্যাঁ, একটু ডান দিকে। কি চলছে ভাই? অবৈধভাবে গ্রাস করা সম্পত্তি আবার ফিরিয়ে আনার জন্য এই নাটক চলছে, আর এই প্রসেসে ম্যাডামও আমার কাছে চলে আসবে। যদি হেরে যাস? জিতে গেলে সারা জীবনের জন্য ওকে পাবো, আর হেরে গেলে সারাটা জীবনের স্মৃতি নিয়েই কাটিয়ে দেবো। এমএলএ স্যার আসছেন আমাদের স্যারের সাথে দেখা করতে। স্যার আসলে আপনারা তাকে স্বাগত জানাবেন। এমএলএ স্যার গাড়ি থেকে নামলেই ফুলের মালা দিয়ে বরণ করবেন আর সবাই বলবেন এমএলএ জিন্দাবাদ। আপনাদের আওয়াজের উপর ভিত্তি করে পেমেন্ট হবে। চলুন স্যার। রাইট। স্যার আপনি এমএলএ? হ্যাঁ এমএলএ। ওই এমএলএ স্যার রে বলা পড়া। এমএলএ স্যার এমএলএ স্যার এমএলএ স্যার এমএলএ স্যার এই পেছনের শব্দ তো কিছুই শোনা যাচ্ছে না, আর একটু জোরে। রিদমে পড়ছে না তো, একসাথে বলো, সিংকে বলো। এটা কি ধরনের এমএলএ? ফিল্ম ডিরেক্টরের মতো সিংকে বলতেছে। আরে থামো থামো থামো, কোথাকার এমএলএ? ও খোলো মালা খোলো। আমাদের শুটিং কবে? আরে শুটিং কালকে করবো, এখন ভাগো এখান থেকে। কি অদ্ভুত ফিলিং, নিজেকে নেতা মনে হচ্ছিল। এখন বুঝতে পারলাম পলিটিক্সের নেশা মানুষের কেন লাগে। আমার এসব একদম পছন্দ না। এমএলএ স্যার এমএলএ স্যার এমএলএ স্যার এমএলএ স্যার এমএলএ স্যার। এক্সট্রিমলি সরি স্যার, আপনার সম্মানটা ভুল করে আমি পেয়ে গেছি। মানুষ আমাকে এমএলএ ভেবেছে। দেখা হবে। তোমরা দময়ন্তী প্যালেসের একদম কাছাকাছি চলে এসেছো। এখন সিনটা আরো রিয়েলিস্টিক করতে দময়ন্তীকে কিস করতে হবে। হোয়াট? আমি রেডি। রোল ক্যামেরা অ্যাকশন। হচ্ছে না, তার চেয়ে আমরা এই সিনটা আর্টিফিশিয়ালি করে ফেলি, বাকিটা ভিএফএক্স করে ফেলি। একে তো চিটিং করছো, এখন কিসটাও ঠিক মতো করবে না। তোমাদের ব্যক্তিগত সম্পর্ক কি সেটা আমার দেখার বিষয় না, যা বলছি সেটা করো। কাট। কি রোমান্টিক সিন! আরে বাপ রে, সিনটা দারুণ ছিল স্যার। হাতে সুপার গ্লু লাগানো, হাত ছড়াতে পারছো না? একবার আমার ঘরে এসে দেখেন না। আমি চিড়িয়াখানা জীবজন্তু ভয় পাই, মাফ করো। কল্যাণের জন্য আমার অনেক মায়া হচ্ছে। ও আসলেই ভালোবাসে তোমাকে। বোকার মতো কথা বলো না। এসব ঠুনকো আবেগ দেখে এত সহজে প্রেমে জড়াবো না। আর আমার অবস্থা তুমি ভালো করে জানো। স্যার 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 কারণ স্যার 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 নমস্কার স্যার। পূজার বোনাসটা দিলেন না স্যার? তুই আবার কে? স্যার আমি সবজি বেচি।
4 বছর ধরে তো দেখতেছি নি আপনি। এলো যা। স্যার, হানি বৌদি বাসায় নাই? এই নামে তো আমি ডাকি, তুই কেডা? আমি ইস্তারিওয়ালা, আপনার শার্ট পুরাই ফেলছিলাম, এজন্য কাপড় দিয়ে বন্ধ করে দিচ্ছে। বৌদিরে বললেন আর পূর্ব না। ঠিক আছে, কমুনে যা। স্যার, আপনার ডকুমেন্টস রেডি। দখল? আরে এই জায়গা তো আমার নিজের। এটা কেসের প্রথম শুনানি। আপনারা দুজন এই জায়গা দখল করেছেন, তাই ওরা কেস করেছে। এই হচ্ছে নোটিশ। কেডাই কেস করছে ভাই? কোন খালি হয়ে দিয়াহি? হানি, এটা আমাদের ভালোবাসার প্রতীক। এখানে খারাপ কিছু হোক আমি চাই না, আমরা সৎভাবেই জিতবো। সততাতে আর কিচ্ছু হইব না ভাই। এই, আমরা যতই দখল করি না কেন, আমাকে এই বাড়ির কোনো ঘাপলা নাই, সব লিগ্যাল আছে। কোর্টে দেহম নে। ওকে স্যার। তোমরা একজন আরেকজনের কি হও? স্বামী স্ত্রী। তোমাদের বিয়ে কোথায় হয়েছিল? আমি জিজ্ঞেস করছি, তোমাদের বিয়ে কোথায় হয়েছিল? মন্দিরে, চার্চে, নাকি নিজের ঘরেই মণ্ডপ লাগিয়ে বিয়ে সেরে ফেলেছো? ম্যারেজ সার্টিফিকেট আছে? আরে বিয়ের অন্তত একটা ছবি তো দেখাও। মানলাম আমরা এখনো বিয়ে করি নাই, কিন্তু জলদি করব। শুনেছেন তো ইয়োর অনার, এ দুজনের বিয়েই হয়নি, তাও একসাথে থাকে, লিভ টুগেদার করে। এরা এই সমাজকে কি শেখাচ্ছে? অবজেকশন, অবজেকশন ইওর অনার। এই দুজনও যে স্বামী স্ত্রী, তাদের কাছে কি এর কোনো প্রমাণ আছে? এই ম্যারেজ সার্টিফিকেটটা তাহলে কি? এই যে রেশন কার্ড, এই যে আধার কার্ড, আর এই পাসপোর্টটাই বা কিসের জন্য? এরা মিস্টার এবং মিসেস সিং, সেটা সরকারও জানে। হইতে পারে, কিন্তু প্যালেসের সব আসল কাগজপত্র আমার কাছে। আমাদের কাছেও ডকুমেন্টস আছে, আপনি চেক করতে পারেন। হ্যাঁ, এগুলো তো অরিজিনাল ডকুমেন্টস। স্যার, এইটা আমার বাড়ি, এলাকার লোকজন সাক্ষী আছে। এলাকার লোকজন এখানেই আছে। এই যে লাল গামছা। জি স্যার। থার্ড রো। আরে তুমি না, বসো, পাশের জন। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন এসো। এদেরকে তোমরা চেনো? হ্যাঁ, আমার এলাকার মানুষ। একজন লন্ড্রিওয়ালা, একজন সবজিওয়ালা। কতদিন ধরে চেনো? আর 4 বছর ধরে চিনি। তো বলো, এদের মধ্যে দময়ন্তী প্যালেসের মালিক কে? ওরা তো হইতেই পারে না। কিন্তু দময়ন্তী প্যালেসের মালিক উনি স্যার। কি? এই, কি ভুলভাল কইতাছস? আরে ওই দিন তুই ঘরে আইছিলি আর তুই বোনাস চাইছিলি। ও, বুঝতে গেছি, এই সব ওকে সেটিং। জশাব, আমি ওকে চিনি না। নোট দিস পয়েন্ট ইওর অনার। একটু আগেই বললো 4 বছর ধরে চেনে, এখন বলছে চিনতেই পারছে না। আর কি বলবে, ওদেরকেও চেনো না? হানি, চিনি কইলে আবার ভাসাইবো, তার চেয়ে আমরা কোনো চিনি না। চিনি না ইওর অনার। ওই প্যালেসের 17 তারিখের সিসিটিভি ফুটেজ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। দয়া করে একটু দেখে নিন। দেখেছেন ইওর অনার, আমার ক্লায়েন্ট যখন নিজের বাসায় বসে চটপটি খাচ্ছিল, ওরা কেমন জোর করে ঢুকে ওদেরকে বের করে দিল। সব মিছা কথা। জশাব, বিশ্বাস করেন, ওরা সেদিন আমার বাসা ভাড়া নিতে আইছিল। ভাড়া নিতে এসে কেউ ডাইনিং টেবিলে বসে চটপটি খায় নাকি? মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে আর কত মিথ্যে কথা বলবেন? ইওর অনার, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ফুটেজ উনি কৌশলে তৈরি করেছেন। যদি সত্যি এরা এই ঘরের মালিক হন, তাহলে আগের ফুটেজগুলো তো এদেরই থাকার কথা। লেটস চেক। দেখানো হোক।
এখন কি বলবেন? আমি নিজে শুটিং করে প্যালেসের সিসিটিভির ফুটেজই বদলে দিয়েছি। হ্যাঁ, এগুলো আপনারা করছেন। জশাব, আসল কথা হইলো আমি ওগো জমি দখল করছি দেখে ওরা দুইজন স্বামী স্ত্রী সাইজা এখন আমার প্যালেস দখল করতেছে। ও, আসল প্ল্যান তাহলে এটা। নিজের জান বাঁচানোর সময় এসে গেছে। এক্স্যাক্টলি ইওর অনার। এই রঞ্জিত আমার ক্লায়েন্টের জমি দখল করে মাঝখানে যেই এসেছে তাকে পিটিয়েছে। হ্যাঁ, পিটিয়েছে। খুব বাজেভাবে পিটিয়েছে ইওর অনার। সম্পত্তি দখল করে নিলে কত কষ্ট হয় সেটা বোঝানোর জন্য আর আমার ক্লায়েন্টের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মিথ্যে সাক্ষী সাজিয়ে আমি অপরাধীর মুখ থেকে সত্যি বের করেছি। সত্যের জয়ের স্বার্থে আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। আমার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ইওর অনার। বুঝেছেন তো? থ্যাংক ইউ ইওর অনার। আসামি নিজেই তার অপরাধ স্বীকার করে নিয়েছে, তাই আসামি যে জমি দখল করেছে সেটা তাকে ফিরিয়ে দিতে হবে। সেই সাথে এই অপরাধের সঙ্গে যারাই জড়িত তাদের সকলকে দোষী সাব্যস্ত করে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দময়ন্তী কেমন আছে? ভাই, বাড়িটা কোর্ট না ছাড়া পর্যন্ত তো বৌদি কারো লগেই কথা কইবার চাইতেছে না। খানা দানা বিবন করে দিছে। ওই পোলাটা কেডা? ও আইসে কই থেকে? ও লাগে আমার 4,000 কোটি টাকা ধাক্কা লাগছে। আমার দময়ন্তীর থেকে আমার দূরে সরাইছে। তোর যত পোলাপান লাগে নিয়ে যা, যত কিছু হইয়া যা, কই শালায় যেন ওই জমি না পায়। এবার নারকেলটা ফাটান। এই নারকেল আমি ফাটাবো না, কল্যাণ। এ তো দেখি আমার চেয়ে এক ধাপ উপরে। আমি শুধু কোম্পানির টাকা চুরি করেছি, আর এ তো দেখি আমার মনটাও তো চুরি করতে পারেন। একটু বাসায় আসেন না। বললাম না আসবো না, যা ভাগ। আপনাকে এত আদর করে ডাকছে, গেলেই তো পারেন। তুই যা 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 যা। শখ মিটে গেল। আচ্ছা, একটা কথা বলতো, তুই বারবার বাসায় ডাকিস কেন? তোর বাসা কি তাজমহল? আমাকে শাহজাহান মনে হলেও তুই কোন অ্যাঙ্গেলে মমতাজ না। হ্যালো ম্যাম। কল্যাণ, তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে, চলে যেও না। শিওর। ডবল কংগ্রেস। এই খুশিতে তুই ড্রিঙ্কসের টাকা দিবি আর আমি বিরিয়ানি। দুইটাই আমার পক্ষ থেকে। ও, তাহলে তো হয়ে গেল। আমি আপনার কাছে পুকুর বেচছি, কিন্তু পুকুরের পানি বেশি নেই। আমার জমি, আমার পুকুর, হয় আপনি এই পানির ভাড়া দেন, না হলে আপনি পানি সরাই দেন। বিয়ের সময় বাবা কইছিল আমার একটা জ্ঞানী লোকের সাথে বিয়ে হইতেছে। আচ্ছা আব্বা, তুমি কি সত্যিই জ্ঞানী? কেন বাজান? সবার সামনে বলতে একটু আনইজি লাগছিল, তাই এখানে ডেকেছি। আমি সেদিন তোমার ডিলে রাজি হয়েছিলাম যাতে তুমি আমাকে বিরক্ত না করো, কিন্তু তখন থেকে তোমার প্রতিটা কাজে আমার প্রতি তোমার প্রেম, তোমার আমার প্রতি দায়িত্ববোধ ভালো লেগেছে। ভেবেছিলাম তুমি আমার মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য জেদ করবে, তবে তুমি এমনটা করনি। তোমার আচরণ আমার ভালো লেগেছে, কিন্তু আমি যতই কনভিন্সড হই না কেন, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি যেই ঘরের মেয়ে, আমাদের কালচার আলাদা, আর তোমারটাও আলাদা। আমার লক্ষ্য আলাদা, আমার জীবন আলাদা। সরি কল্যাণ, আমাদের জীবনে চলার পথে অনেক ভুল মানুষের সাথে দেখা হয়। তুমিও আমাকে এমনই ভুল মানুষ মনে করো? ভুল মানুষ তুমি নয়, আমিই ছিলাম। তুমি প্রথম থেকেই তোমার জায়গায় ঠিক ছিলে। আমি তো ম্যাজিক্যাল বন্ড, কোইন্সিডেন্স এসব বলে বলে তোমাকে বিরক্ত করেছি। আজ আমি তোমার কাছে ক্ষমা চাই। আই এম সরি ইন্দু। আরেকটা কথা ইন্দু, আমি আমার কষ্ট লুকাতে পারি, কিন্তু ভালোবাসা না। আই লাভ ইউ। কল্যাণ! কল্যাণ, বাঁচাও!
টাইমিংটা ভালো ছিল। টাকার বিনিময়ে একটা মেয়েকে ওঠাতে সাধ্যমতোই চেষ্টা করেছিস, কিন্তু এখন শোন, তুই যদি মেয়েটাকে ছাড়িস তাহলে আমিও তোকে ছেড়ে দেব। তুই আগে নিজের জানটা বাঁচা। আমার যেমন অনেক ভালো গুণ আছে তেমন খারাপ গুণও আছে। একবার মার শুরু করলে কন্ট্রোল করতে পারি না, তারপর সামনে কে আছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সবার কিছুই আমার মনে থাকে না, শুধু মার চলে। এই যে রঞ্জিতকে বলে দিবি আর কখনো যেন এই কোম্পানি এবং চেয়ারম্যানের মেয়ের উপর চোখ তুলে না তাকায়, একদম মেরে ফেলবো। রঞ্জিত? এই রঞ্জিত কেডা? আর ওই চেয়ারম্যানের বেটি মানে? আরে বল দাও, ওই তোরে চেয়ারম্যানের বেটি সাইজা ধোকা দিছে। ওর পরিচয় তো তুই জানোসই না। বীরভদ্রপুরের এমএলএ রবি যাদবের হবু বউ এইটা। বাচ্চা আমার, তার উপর কেউ নজর দিলে আমি তাকে একেবারে জানে মেরে ফেলি। তুমি আসলে কে? চেয়ারম্যানের মেয়ে সেজে কেন এসেছো? আমার বাড়ি বীরভদ্রপুর, বাবার নাম নাগেশ্বর। আমার বাবা যা ভাববে তাই করবে, ওনার মতো জেদি লোক আর কেউ নেই। তোরা রাস্তায় নামবি না ভিক্ষা করবি তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি যেটা বলবো। আমি পড়াশোনার জন্য ইউএসএ তে ছিলাম, তখনই বাবা হার্ট অ্যাটাক করে আর আমি দেশে চলে আসি। নমস্কার, বসুন। বসুন বসুন। আবার দেখা হবে। ঠিক আছে। ওই কথার অর্থ পরে বুঝতে পেরেছি। ভেবেছিলাম জীবনে আর বিয়ে করব না, বাকি জীবন পলিটিক্স আর মানুষের সেবা করে কাটিয়ে দেব, কিন্তু তোমাকে প্রথমবার দেখে মনে হলো বিয়েটা করে নেই। আমি আপনাকে বিয়ে করব না। তোমাকে একটা গল্প বলি। একটা খাসি কসাইয়ের কাছে গিয়ে বলছে, আমি খুব নিষ্পাপ আছি, প্লিজ প্লিজ আমাকে মেরো না মেরো না। কিন্তু কসাই বহুত বেরহম ছিল, সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে মাথাটা আলাদা করে দিল। মোরাল অফ দ্য স্টোরি কি, খাসির ভাষা তো কসাই বোঝেনি। যদি তোমার কোনো নাগর থেকে থাকে তাকে খুন করে হলো তোমাকে বিয়ে করব। বাই। বিয়ের দিন ঠিক করে ফেলুন শ্বশুর মশাই। নমস্কার মা জননী।
বিয়ের দিন দেখা হবে সালা বাবু। যা হয় হবে, ওকেই বিয়ে করবি। কি বাবা, ওর ভয় নিজের মেয়ের জীবন নষ্ট করবে? ভয় করাচ্ছি না, নিজের ইচ্ছায় করাচ্ছি। ইন্দু, তুই এই মুহূর্তে আমেরিকা চলে যা, তোর ঠিকানা কাউকে দিবি না। চুপ, এদিকে দে। বাবা, 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 কি করছিস? বাবা কি করছিস? রাজি থাকুক আর না থাকুক, এই বিয়ে হতেই হবে। যদি সত্যি ওই শয়তানের সাথে বিয়ে দেয়, এই ভয়ে আমাকে আমার নিজের বাড়ি থেকে পালিয়ে এখানে এসে লুকাতে হয়েছে, এমডি সাজতে হয়েছে। এমডি সেজেছো সেটা মানলাম, কিন্তু চেয়ারম্যানের আসল মেয়ে কোথায়? এই যে স্মিতাই চেয়ারম্যান স্যারের মেয়ে, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। সরি ম্যাডাম। বেয়াদব কোথাকার, এসব করতে তো লজ্জা লাগে না? তোর চোখের মধ্যেই নোংরামি ভরা, এই চোখ দুটো সব সময় নিচে রাখবি। রিয়েলি আই লাইক ইউ ম্যাডাম। সরি সরি ম্যাডাম। ছি, এই জন্যই আমি ইন্দুকে এমডি বানিয়েছি আর পিএ সেজে এখানে এসেছি। আমার কোম্পানি থেকে তুই যত চুরি করেছিস সব আমি ফিরিয়ে নিয়েছি। ইন্দু এখানে আছে এই ব্যাপারটা রবি যাদব জানে না। তো যারা এসেছিল এরা কারা? ওরা ইন্দুর বাবার পাঠানো লোক। ভেবেছিলাম ওর পাসপোর্ট যতদিন পাওয়া না যায় ততদিন এখানে সেফ থাকবে, কিন্তু উনি জেনে গেছেন। তোমার এত ভালোবাসা দেখেও আমি তোমাকে অ্যাভয়েড করেছি। তোমার ফিলিংস আমি বুঝতাম, কিন্তু বুঝতে দেইনি। তুমি আমাকে বউয়ের অভিনয় করতে বলেছো, আমি রাগ দেখিয়েছি, কারণ আমার জন্য আবার তুমি না বিপদে পড়ে যাও। কিন্তু এখন সত্যি বলতে চাই, আই লাভ ইউ কল্যাণ। আই লাভ ইউ সোনা। এটা ফিট কর্ম কই? বিয়ে মানিককে ডাক। কইতে আছি স্যার, আমি মেয়ে লোকের জন্য আর পলিটিশিয়ানদের জন্য কতটা কাজে সেটা সবাই জানে। আমার মতো অভিজ্ঞ লোকের সাথে রাখলে উন্নতির শিখরে পৌঁছাবেন, এটাতে কোনো সন্দেহ নাই। তয় আমার মতো চারা গাছকে বড় বানাইতে রবি যাদবের ফ্যামিলির অনেক বড় অবদান স্যার। এখন আপনি শর্টকাটে ফল খাইতে চান, এটা তো ঠিক না। আপনাকে ডাবল স্যালারি দেব, ডুপ্লেক্স ফ্ল্যাটও দেব। অফার দিয়ে লাভ নাই স্যার, আমার কাছে আমার সততাই বড়। অনেক বছর ধরে এই ঘরে আমি নিজের মনে কইরে থাকি স্যার, বুঝছেন না? লাগলে আরো 1 লাখ বাড়িয়ে দেব। আপনি মনে হয় আমার কথা বুঝেন নাই। আরে যতই অফার দেন এই সম্পর্ক আমি ভাঙতে পারুম না, মানে পারুম না। কোন বলদে এটা এখানে রাখলো? বাচ্চা তুই কি চোখে দেখিস না? গালি দেন কে? এটা তো ঠিক না। জানেন আপনার লেগা কত বড় অফার ফিরাইছি? তোর অফারের আমি কুল্লি মারি। কানার বাচ্চা কানা। থামেন, 3 বেলা খাওন ছাড়া অতিরিক্ত কিছুই খাই না এখান থেকে, বুঝছেন? আর আমার সততার আপনি এই মূল্য দিতে আছেন? আরে আমারে চাইলে আপনি বিধানসভায় পাও রাখতে পারবেন না। তুই আমাকে ভয় দেখাস? গেট আউট। কি করতে আছেন? গেট আউট। আমি এখনই তোকে চাকরি থেকে বরখাস্ত করলাম। আউট। আরে মাথা গরম করে ডিসিশন নিয়েন না, আমার মতো বিশ্বস্ত পিয়ে খুঁজেও পাইবেন না। আমি আছি স্যার। জিঙ্গা বাবু স্যার, বিএম মেকানিক্যাল, এমএ ইলেকট্রিক্যাল, এমআই কেমিক্যাল, ডিপিএম, বিপিএম, ডিএমএম, পিসিটি, সিএ, টেলিফোকাস, অটোক্যাড। বাস বাস, আজ থেকে তুই আমার পিয়ে, স্যালারি 50,000। হ্যাঁ স্যার, আমি তো ভাবতে পারিনি এত সহজে আপনার সেবা করার সুযোগ পেয়ে যাব। কি? হ্যাঁ, পড়াশোনা আসলেই করছস নাকি না? যা ইচ্ছা ভেবে নে। বাবারে, ক্যারিনা কাটরিনার ছবি বাদ দিয়ে 4 বছর ধরে তোমার ছবি আমার মোবাইলে ঝুলিয়ে রাখছি, কিন্তু আজ পর্যন্ত কিছুই চাই নাই। তুমি ভিক্ষা করতে বললে সেটাও করবো। তো এই শালা রবি যেনই মাইয়ারে না পায়। কিরে, কই যাস? আমি আমার লাইফ পেয়ে গেছি, তাই টাটা, গুড বাই। ও তোর লাইফ? ইয়েস। আরে জোস। ইয়েস। সরি ইন্দু, আমি জেনে বুঝেই তোমাকে এখানে এনেছি। আঙ্কেল, আপনার পাঠানো লোকদের আমি মেরেছি, আর আপনার মেয়েকে বিয়ে না করেই এখানে এনেছি। ভালোবেসে বিয়ে করার মধ্যে কোনো দোষ নেই আঙ্কেল। আমি নিজে আমার বোনের প্রেমিকের সাথে তাকে বিয়ে দিয়েছি। আমার বেস্ট ফ্রেন্ডকেই ভালোবাসত সে, কিন্তু পরে বুঝেছি বাবা মার অনুমতি না নিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম। পরে মেনে না নিলে মেয়েটার সারা জীবন কাটতে হতো।
সেদিন বাবা মার অনুমতি না নিয়ে আমার বোনটাকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু একটুও ভাবিনি যে বাবা মার মনের অবস্থাটা কি হয়েছিল। আজ একই ভুল আমার জীবনে দ্বিতীয়বার করতে চাই না। আপনার আশীর্বাদ নিয়ে আমি আপনার মেয়েকে বিয়ে করব। তোমাকে পছন্দ হয়েছে, মানুষ হিসেবে ভালো তুমি, কিন্তু আমার পজিশনও লাগবে। এই পুরো এলাকায় আমাদের বড় জমিদারি আছে, নাম আছে, যশ আছে, কিন্তু রাষ্ট্রীয় পদ নেই। এমএলএ হয়ে বিধানসভায় পা রাখার স্বপ্ন ছিল আমার বাবার। 4 বার ইলেকশনে দাঁড়িয়েছে, কিন্তু হেরে গেছে। মৃত্যুর সময় আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল যে এই পরিবার থেকে যে কাউকে একদিন এমএলএ হতেই হবে। এই জন্য আমিও মাঠে নেমে পড়ি, এমনকি আমার ছেলেকেও দাঁড় করাই, কিন্তু হেরে যায়। পুরো সম্পত্তি শেষ হয়ে গেছে, এখন ধার নেওয়া বাকি। এমনকি আমার নিজের পরিবারের লোক পর্যন্ত ভুল বুঝেছে, তাতেও কষ্ট নেই। বাবাকে দেয়া প্রতিজ্ঞা রক্ষা করার আগেই যদি মরে যাই, এটা নিয়েই যত চিন্তা ছিল। একদিন রবি যাদব ইন্দুকে বিয়ে করার জন্য নিজে থেকেই আমাকে প্রস্তাব দিল। আমি এমএলএ হতে না পারলেও এমএলএর শ্বশুর তো হতে পারবো। আপনি বলতে চাইছেন আপনার ওই প্রতিজ্ঞার সম্মান নিজের মেয়ের চাইতেও বেশি আপনার কাছে? ঠিক আছে, যদি তোমার ভালোবাসায় এতই শক্তি থাকে, তাহলে তুমি এমএলএ হয়ে আমার মেয়েকে বিয়ে করে নাও। আপনি এটা কি বলছেন? আমি কিভাবে এমএলএ হব? এই মুহূর্তে রবি যাদবের কাছ থেকে সম্মতিপত্র নেয়া, ইলেকশনে নামা, ওর বিরুদ্ধে জেতা ইম্পসিবল। এটা আমার দেখার দরকার নেই। দেখো, তুমি যদি এমএলএ হতে পারো তাহলেই তোমাদের বিয়ে দেব, না হলে রবির সাথে বিয়ে দেব। রবি যাদব ভালো না খারাপ এতে আমার কিচ্ছু আসে যায় না, ও এমএলএ, এটাই যথেষ্ট। বিয়ের তারিখ নির্ধারিত, বরকে এমএলএ হতে হবে, সেটা তুমি হবে না ও হবে, তুমি ঠিক করো। কি হয়েছে দেখেছিস ছেলের ভালোবাসার দৌড় কত? রবি যাদবের নাম শুনতেই কিভাবে তোকে ছেড়ে চলে গেল। এটাই হচ্ছে পলিটিক্সের পাওয়ার। শুনলাম তুই কাউরে নাকি ভালোবাসিস। খেয়েছে নাম বল। কেউ? বাস স্টেশন, রেল স্টেশন, সমস্ত চেকপোস্ট আমার লোক। কিছুক্ষণের মধ্যে ওকে ধরে নিয়ে আসবে, ওর সামনে তোকে বিয়ে করব। হ্যাঁ, আর আমার নাম শুনেই পালালো, এত ভীতু ছেলে। আপনি ওকে ওখানে খুঁজছেন স্যার? ও তো আপনার ঘরের মধ্যে পায়ের উপর পা তুলে বসা। ও কাউকে ভয় পায় না, ভয় দেখায়। আয় চল। এই, তোর এত বড় সাহস, তুই এই জায়গায় চলে আইছস? আরে আরে শান্ত হও, শান্ত হও। আমি এখানে মারামারি করতে আসিনি, আমি এসেছি শান্তিতে দুটো কথা বলতে। একটু সাইডে কথা বলে চলে যাব। দাদা, আপনি এখানে? সেদিন আপনার জায়গায় ওরা আমাকে এমএলএ ভেবেছিল, আর আজ আমি এমএলএ হওয়ার জন্য আপনার কাছে এসেছি। হোয়াট আ কোইন্সিডেন্স। আসল কথায় আয়। আসল কথা হচ্ছে আমার লাভ স্টোরি তো আপনি এতক্ষণে জেনেই গেছেন। আমার শ্বশুর মশাই বলেছেন যদি আমি এমএলএ হতে পারি তাহলে তার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন। সম্মতিপত্রটা যদি দিয়ে দেন তাহলে আমি এমএলএ হয়ে বিয়েটা সেরে ফেলতে পারি। এটুকুই কথা। আরে জোকারটাকে চা খাওয়া। কি বললি তুই? আমি সম্মতি পত্র দিলে তুই ইলেকশনে জিতে যাবি? হ্যাঁ দাদা, আমি জিতে যাব। তোর এখানে দাঁড়ানোর কোনো চান্স নেই, তোর পাশে কোনো লোক নেই, তুই কিভাবে জিতে যাবি? সম্মতিপত্রটা শুধু একবার দিয়ে দেখেন স্যার। ফালতু কথা বন্ধ, মেজাজ খারাপ করিস না। সম্মতিপত্র পেলেই ভোটে জেতা যায়, এখানে তুই 4টা ভোটও পাবি না। আমাকে নিয়ে আপনারা তো টেনশন করতে হবে না স্যার, জয় বা পরাজয় সেটা তো আমার ভাগ্যে। আপনি বলছেন যে আমি 4টা ভোটও পাবো না, কিন্তু আসল খেলাটা তো মাঠে নামার পর জানা যাবে। দেখুন কার ফোন। হ্যালো ইন্দু। আরে না না না, আমি ঠিকমতো বুঝিয়ে বলেছি, আর উনি সহানুভূতিও দেখাচ্ছেন। আমি যদি ভালোবাসার জন্য মাঠে নামতে পারি তাহলে উনি ভালোবাসার জন্য মাঠ ছাড়তে পারবে না। ওকে ডার্লিং, বাই বাই। ভাই আপনার সামনে বৌদিরে সুম্মা দিতেছেন, আপনি বসে কথা বলতেছেন। পুতরে
মারতে হয় লেভেলের মানুষদের, ওকে মারলে নিজের স্ট্যাটাস পড়ে যাবে। এই চুপচাপ চলে যা। সম্মতিপত্র দিলেই চলে যাবো। এই তোকে দেখে একবার আমার রাগ হচ্ছে, আবার হাসি পাচ্ছে। আমার মাথা নষ্ট হওয়ার আগে চলে যা। ওকে দাদা, আমি বুঝতে পেরেছি, যাচ্ছি তাহলে। এই দাঁড়া, কি বুঝেছিস? হ্যাঁ, বাদ দিন না স্যার, আমি বুঝতে পেরেছি, আমি যাই। এই কি বুঝেছিস তুই বল? সম্মতিপত্র দিলে আপনি হেরে যাবেন। আমি হেরে যাব? সম্মতিপত্র দিলে আপনি হেরে যাবেন সেটা আপনি ভালো করেই জানেন। হ্যাঁ, আর সেজন্য উনি ভয় পাচ্ছে। কি ঠিক বললাম তো? আমার সামনে দাঁড়িয়ে জেতা তো দূরের কথা, আমার সামনে দাঁড়াতেই ভয় পাও, এতেই কিন্তু আমার জয়। এখনই মেরে ফেলবো তোকে। মেরে ফেলেন? আমাকে যে ভয় পাচ্ছেন তা লোকে জানুক, বিশেষ করে আপনার লোকজন। খুব সিম্পল স্যার, আপনি সম্মতিপত্র দিলে আমি জিতে যাই, ইন্দুর সাথে আমার বিয়েটাও হয়ে যায়। আর হেরে গেলে? তাহলে আমি নিজে ইন্দুর সাথে ওনার বিয়ে দেবো। হ্যাঁ, ওর কথা কিন্তু ঠিক আছে স্যার। ম্যাডাম আপনাকে পছন্দ করতো না, এই জন্য বাসা থেকে পালিয়ে গিয়েছিল। যদি বিয়ের পর ভেগে যায় তাহলে আমছাড়া দুটোই যাবে। এই বেজ্জতি থেকে বাঁচার জন্য ওর কথা মেনে নেন। সম্মতিপত্র দিয়ে যদি আপনি ইলেকশনে জিতে যান, ম্যাডামের চোখে আপনি একেবারে হিরো হয়ে যাবেন। এরপর দেখবেন ওর ঘুড়ি সুতা এমনিই কেটে যাবে। সম্মতিপত্র দেব তোকে জেতানোর জন্য না, তোর ভাবনাটা ভুল সেটা বোঝানোর জন্য। থ্যাঙ্কস দাদা, আপনি এত সহজে রাজি হয়ে যাবেন বুঝতে পারিনি। এই আনন্দে একটা সেলফি হয়ে যাক, একটা অটোগ্রাফ। থ্যাঙ্কস দাদা। চা আসার আগে সম্মতিপত্র নিয়ে গেল গা, মালদা তো হ্যাঁ বিশালু। শুনেছেন নিশ্চয়ই, রবি যাদব সম্মতিপত্র দিয়ে দিয়েছে। আপনি শর্ত দিয়েছিলেন আঙ্কেল, আমি সেই শর্ত পূরণ করেই ইন্দুকে বিয়ে করতে চাই। আচ্ছা, এটা মেনে নিলাম, তুমি ওকে রাজি করিয়ে সম্মতিপত্র নিয়েছো, কিন্তু এমএলএ হতে হলে লক্ষ লক্ষ ভোট লাগবে, সেটা কোথায় পাবে? আমি ম্যানেজ করব আপনার ভোট। স্যার, আপনি সম্মতিপত্র পাইছেন শুনে আমি দান করেছি, রক্ত দিয়েছি। আপনি একবার বললে রক্ত কেন আমার জীবনটাও দিয়ে দিব স্যার। ওই সম্মতিপত্র নিয়ে আপনি এত খুশি কেন? আমি রাজকুমার স্যার, রবি যাদবের এক্সপিএ। এক্সপিএ মানে? আপনি আসেন কইতে আসি, আপনি টেনশন করিয়েন না স্যার, দরকার হইলে আমার বাসা দিয়ে দিব। আরে বাসা কেন, কিডনি দিয়ে হইলেও আপনার এমএলএ বানাবো। রাজভাই, এই সময় এসেও মানুষকে এইভাবে পানি নিতে হয়? স্যার, বৃষ্টিতে নদীর পানি তো বাইরে যায়, কিন্তু ঘরে আইসে না। এই ওঠ ওঠ ওঠ। রাজভাই, এখানে স্কুল ট্রান্সপোর্টটাও একটা আছে, কিন্তু ইউনিফর্ম ব্যাগ দেখছি না। এরা তো স্কুলে যাইছে না, কারখানায় যাইতে আছে। মানে এখানে স্কুল নেই? স্কুল থাকার পরেও টাকার জন্য বাচ্চাদের কাছে পাঠায়। এইখানকার গরিবের যত খিদা, রবি যাদবের ব্যবসায় তত টাকা। কিন্তু এভাবে তো বাচ্চাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আরে ওই ব্যাপারে পরে ভাইবেন, আগে আপনার বিয়ের কথা পাবেন। কালকে নমিনেশন, এখন অনেক কাম বাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। রবি যাদব জিন্দাবাদ, রবি যাদব জিন্দাবাদ, রবি যাদব জিন্দাবাদ, রবি যাদব জিন্দাবাদ। বন্ধু, সুখ দুঃখে যাকে আপনারা পাবেন আপনাদের পাশে, এমএলএ কল্যাণ এখন আপনাদের সামনে। এদিকে আনো। আপনারা দেখতেই পাচ্ছেন বিপক্ষ দলের কেউ বিশাল প্রস্তুতি নিয়ে নমিনেশনের জন্য আসছে। তার দলের বিশাল বহর এখন নিজের চোখে দেখে নিন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আসবি কিন্তু, ভালো খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে। তুই এসব একটা মেয়ের জন্য করছিস? হ্যাঁ স্যার। Don't fall in love with me. I'll break your heart. জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আরে সুরেশ ভাই, কি অবস্থা? হ্যাঁ রাধা, কি জানতে চান বলুন। স্যার, ভেবেছিলাম আপনি কোনো দামি গাড়ি করে আসবেন, কিন্তু আপনি আসলেন সাধারণ একটা রিকশায় করে। একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি এখানে আরাম করতে আসিনি। আমি পলিটিক্সে এসেছি জনগণকে সঠিক রাস্তা দেখাতে, আর এটাই আমার লক্ষ্য।
আমার পথে কাঁটা থাকলে কাঁটা সরাবো, পাথর থাকলে পাথর সরাবো, বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজবো, আর ও গাড়িতে করে শুধু ঘুরে বেড়াবে, কারণ ওর টার্গেট টাকা আর আমার জনতা। আপনি বারবার জনতার কথা বলছেন, কিন্তু আপনার পেছনে তো কোনো জনতা নেই। 100 গুনতে গেলে 1 থেকে শুরু করতে হয় বন্ধু। আমার জনতা আমার পেছনে নয়, ব্যালট বক্সের ভেতরে। গাছের শক্তি শেকড়, আর সেই শেকড় থাকে ভূমিতে। নদীর যতই ঢেউ থাকুক মেলে গিয়ে সাগরেই। জনতা ভূমি হলে আমি গাছ, জনতা সাগর হলে আমি নদী। আমার মনে হয় ও সিনেমা একটু বেশি দেখে স্যার। আপনারা আমার অতিথিশালায় চলে যান, এই গরিবের নিমন্ত্রণ গ্রহণ করুন। রাজভাই, ওনাদের খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার, আমি আসছি। এই যে আগে চা খান। দর্শক, আপনারা এখানে দুজন ক্যান্ডিডেট দেখছেন, দেখে মনে হচ্ছে বীরভদ্রপুরের জনগণ সঠিক ব্যক্তিকে নির্বাচন করবে। হয় কি আমাগো বিরুদ্ধে কইতাছে? ওনাকে প্রস্তাব করছে কে? আমি করতে আছি। এখানে একটা সাইন করেন। জয় বাবা। একজন সাপোর্টারের সাইন লাগবে। বাইরে অনেকেই আছে, এখানে কেউ নাই। ফিরে ছিঙ্গা বাবু, সাপোর্ট করারই লোক নেই, নমিনেশন পাবে কি করে? অবশ্যই আছে। দাদা 1 মিনিট। আমি কিন্তু আগেই বলেছি 100 গুনতে হলে শুরু করতে হয় 1 থেকে। দেখিয়েও দিলাম। ফিল্মের ডায়লগ বাজি করে এমএলএ হওয়া যাবে না, কাজ করতে হবে, টাকা ঢালতে হবে। খেলা সবে মাত্র শুরু, এবার এক এক করে দেখুন কি করি। মিডিয়ার ফোকাস এখন আমার উপর, ঘুরিয়ে ফিরিয়ে আমাকেই প্রেজেন্ট করবে তারা। রাজভাই, বাকিটা বুঝিয়ে দিন। সাধারণ মানুষের জীবন শুরু করেন, আমি ওরে এমএলএ বানিয়েই ছাড়বো। এতদিন দেখছেন একটা পিএ একজন নেতারে কি করে সাপোর্ট দিয়ে পেছন থেকে চালায়, আর এখন দেখবেন একজন নেতারে কেমন করে তার পিএ সামনে দাঁড়ায় যেতায়। গোফটাতে একটু তা দেন স্যার। কিন্তু আমার গোফ তো ছোট। আরে সেটা তো কথার কথা। তাহলে ঠিক আছে। বলেন স্যার, হোম লোন লাগবে না পার্সোনাল লোন? পলিটিক্যাল লোন স্যার। পলিটিক্যাল লোন তো আমি দেই না। 5 বছর পর পর সরকার বদলের সাথে সাথে আমিও বদলি হয়ে যাই। পার্সোনাল লোনেরই গ্যারান্টি নেই, পলিটিক্যাল লোন কিভাবে দেব? শুনলাম কোনো এক ছেলে নাকি চালাকি করে রবি যাদবের কাছ থেকে সম্মতিপত্র নিয়ে ইলেকশনে দাঁড়িয়ে গেছে। সেটা আমি স্যার। হ্যাঁ, তাহলে তুমি সেই ছেলে? হ্যাঁ স্যার। আরাম করে বসো বাবা, ওর থেকে সম্মতিপত্র নেওয়া চারটিখানি কথা। এই স্যারের জন্য ঠান্ডা না, দরকার নেই স্যার। মত তো আনতে বলিনি বাবা। ওই সম্মতিপত্রের জন্য আপনি এত খুশি হচ্ছেন কেন? লোন দেওয়ার সময় আমি পার্সোনাল প্রপার্টিজ ছাড়া কিছুই দেখি না, এটাই আমার ডিউটি। একবার রবি যাদব এখানে লোন নিতে আসছিল, কাগজপত্র ছাড়া দেইনে জুতা দিয়ে মারলো। সামরা জুতাই হইব, রবির ফ্যাক্টরি আছে। রাজ ভাই, তো বলুন আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমার আর্জেন্টলি 60 লাখ টাকা দরকার। আর এর জন্য আপনি কি বন্ধক দেবেন? কিছু না থাকলে? বন্ধক ছাড়া তো আমি লোন অনুমোদন করি না। আমার কাছে রবি যাদবের সিগনেচার ছাড়া আর কিছু নেই। চলবে, ওর অটোগ্রাফকে আমি কিভাবে ইউজ করি দেখো। বাইরে ওয়েট করো। রাজ ভাই, এই খুশিতে চলুন একটা চা খাই। পেটে ইন্দুর ডাকতে আছে, আগে বিরিয়ানি খাই। ভাই চলেন। আমার এটা একটু লিখে দিবেন। কয় টাকা লিখতে হবে? 956 টাকা ভাই, কাল ফ্যাক্টরি থেকে বেতন দিছিল, কাইটটা কুটটা এইটুকুই আছে। স্কুলে যাওয়ার বয়সে তুমি ফ্যাক্টরিতে যাও? স্কুলে গেলে সংসার চলবো কেমনে, ছোট ভাইরে পড়ানোর জন্য জমাইতেছি। বয়সে ছোট হলেও তুমি দায়িত্ব জ্ঞান অনেক বড়। নাও এখানে একটা সাইন করে দাও। শুধু ওই না স্যার, এখানকার সব পোলাপান টিপসই দেয়, পড়ালেখা না করে কাজ কাম করে। আপনার কাছে কোনো কাম থাকলে কইন, কইরে দেব। ওটা পরে দেখো, আগে এখানে সাইন করো। এনজয়। তো স্যার, টাকাটা কই খরচ করবেন? আমাদের দলের মার্কা কি? কল। তাহলে কলটা ঘুরিয়ে দেই। হ্যাঁ ভাই, আমি পেইন্ট করে দেব। আরে বাহ রাজ ভাই, এই ওয়াটার প্ল্যান মানুষের তৃষ্ণা মেটাবে, আর আমাদের দলের মার্কা মানুষের মনের মধ্যে গেঁথে যাবে। একদম। দেখুন না রাজ ভাই, আরে মুন্না, তুই তো দেখছি ট্যালেন্টেড আর্টিস্ট, একটু সাপোর্ট পেলে অনেক দূর যেতে পারবি। কি করুম ভাই, মা যায় বাসন ধুইতে, বাবা যায় কাজে, আমারে যাইতে হয় কারখানায়। 3 জন কাম করলে তারপরে 2 বেলার খাওয়ান জোটে। আমার ভাই যেন আমার মতো না হইয়া শিক্ষিত হয়, এই জন্যই উপরে কাম করি। খরচের এই টাকাটা না না, দয়া দেখেন না ভাই, আরো কাম থাকলে কইেন, আমি কইরা দিব। এটা আমি তোর পারিশ্রমিক দিচ্ছি, এটা পাওয়া তোর অধিকার, নে রাখ। এইটা তাহলে অ্যাডভান্স হিসাবে রাখলাম।
হাই হাই, বেতনের সব টাকা খরচ করছে, এগুলা কিনছস কেন তুই? হ্যাঁ, এটা বেতনের টাকা না মা, একজনে অ্যাডভান্স হিসেবে দিছে। সব টাকাগুলো ভাইয়ের পিছনেই খরচ কইরা যাবি, তাও তুই ডাক্তারের কাছে যাবি না? এর লেগে ডাক্তার দেখাইতে হয় নাকি? তুলসী মুখে দে, ঠিক হয়ে যাইব। তালি তালি সবাই তালি। ভালো কাজ দিয়ে শুরু করেছো, ফলাফলও ভালো হবে। স্যার সব সুন্দর মতো হইছে। ইন্দু, এখন আমি গিয়ে পাবলিকের মতামতটা নিয়ে আসি। স্যার মেয়ে মানুষ অনেক লক্ষ্মী, ওরে দিয়ে শুরু করেন। দিদি, এবারের ইলেকশনে ভোটটা কাকে দেবেন? রবি যাদব রে। হ্যাঁ মনে হয় আমাকে কলের পানি খায় নাই। খাইলেও তারেই দিতাম, উনি আলপনা প্রতিযোগিতায় আমারই পুরস্কার দিছে। এই আলপনার লেগা? আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এবারের ইলেকশনে ভোট কাকে দেবেন ভাই? আমি রবি যাদবরেই দিব। কিন্তু ভাই আমি এই গ্রামে পানির কল বসিয়েছি। সে আমার এই যুব সংগঠনের লিডার বানাইছে, আর আমার দিদির বিয়েতেও আসছিল। আরে যা ভাগ। এটা কেমন কথা? এরা কেউ কি আসলে আমাকে চেনে? চলেন আরেকটু দেখি। একটু হুনো বাজান, এই কলটা কি তুমি লাগাইছো? হ্যাঁ হ্যাঁ উনি লাগাইছে। কথায় আছে মানুষের খাওয়ানো হইতেছে সবচেয়ে পুণ্যের কাজ। একবার খাওয়াইলেই যদি এত পুণ্য হয়, তাহলে সারাদিন জল খাওয়াইলে কত পুণ্যের কাজ। সাবাস, কঠিন এক্সপ্রেশন। আপনি জিজ্ঞান, আমি ছবি তুলতে আছি। হ্যাঁ, এই ইলেকশনে ভোটটা কাকে দেবেন? আর কারে? ওয়ান এন্ড অনলি রবি যাদব রেই দেব। এটা কেমন কথা? একটু আগে কত কি বললেন। কিন্তু সম্মান মর্যাদা তো আরো বড়। আমরা 5 ভাই, আমরা যাদব পরিবারেরই সারা জীবন ধরে ভোট দিয়ে আইতেছি, তোমারে ভোট কেন দিব? কিন্তু দাদু। সরি বাগান, পারতাম না। এটা কি হলো স্যার? উনি তো এমন ভাবে না করতে আছে যেন হোম লোন চাইতে আসি, ফ্রিতে উপদেশও দিল। এখানকার মানুষজন এমন কেন? আমি এদের জন্য পানির ব্যবস্থা করলাম, আর ওরা রবি যাদবকে ভোট দিবে। আর কারে দিবাম? যাদব সাবরে দিবাম। তোমার কোনো সমস্যা? আরে যাদব সে ভাইয়া পড়ছে। বাবু এখনো মাথায় ঢোকেনি। এই যে এখানে ট্রেন বাস চলছে, মালামাল আসছে, শুধু আমারই কারণে। লোকে তাই ভাবে। আকাশে বিমান উঠতে দেখলেও লোক ভাবে রবি যাদবের কারণে। কেউ আমাকে ভালোবেসে ভোট দেয়, কেউ আবার ভয় পেয়েও ভোট দেয়, কেউ অভ্যাসে ভোট দেয়। তুই উড়ে এসে জুড়ে বসে দুটো পানির কল বসিয়ে কি ছিড়বি? ওই দেখ, বাসও ঠিক সময় চলে এসেছে। টিকেটের টাকা আমি দিচ্ছি। যা বাবু, জলদি যা যা। যার মতো কেউ আছেন? গেলে তাড়াতাড়ি উঠে পড়েন। ছোটবেলায় যখন কাবাডি খেলতাম তখন দাদু একটা কথা বলতো, সত্যিকারের যোদ্ধা কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না, শত্রুর মুখোমুখি যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনে। আমি পালাবো না, মুখোমুখি দাঁড়াবো। গেলাম গো স্যার। কান খুলে শুনে রাখ রবি, এই বীরভদ্রপুরে যদি কেউ যেতে, সেটা আমি। আসি। কিছু তো আছে ওর মধ্যে, ওর কনফিডেন্স দেখেছিস? আমার চোখে চোখ রেখে বলে ও জিতবে, মানুষের মন জয় করে আর কিসের জয় করছে? ওর ভিতরের কথা আমি মাত্রই শুনে আসলাম। কি একটা অবস্থা! কলসি ভরে ভরে পানি নিয়ে যাচ্ছে, অথচ কেউ মিথ্যে করেও বলছে না যে আপনাকে ভোট দিবে। শোনেন জনাব, আপনাকে একটা জ্ঞানের কথা বলি, আপনার মতো ভালো মানুষের জন্য পলিটিক্স না। হ্যাঁ ঠিক রাজভাই, ওদের পানি খাওয়ালে ভোট দেবে না, কিন্তু কি খাওয়ালে দেবে সেটা বুঝেছি। কি খাওয়াবেন স্যার? তুমি তো বিরোধী পক্ষ, তোমারে কেন বলবো? ও বলেনি, কিন্তু আমার জানতে কতক্ষণ। ওরা মানুষকে সস্তা মদের লোভ দেখাতে চায়। এখন আমরা যদি দামি মদ খাওয়াই, সব ভোট আমাদের। পাবলিককে যা বোঝাবেন তাই বুঝবে। আপনি কি বলেন স্যার? ঠিক আছে। আরে আমার জীবন তেজপাতা হইয়া যাইতাছে, এবার খালি মদ চাইতাছে। আমারে কত দেশ না ভাই, খাইলে তো মরবি। কয়দিন আগে তোর বউ মরলো। এদিকেই চাইতাছি স্যার। এদিকে না, ওইদিকে দেখেন স্যার। আমি আইসা গেছি টাঙ্কি নিয়া। কখন থেকে দিচ্ছি, এদের পেটি ভরে না। আজকের মতো শেষ, যাও তোমরা। এইবার দেহি সিলেকশনে কি করি। তোর ব্যালট বাক্স ভাঙ্গাল ভাই। স্যার
আপনি এখানে বসে গেম খেলতে থাকেন আর ওইখানে সব মাতাল রবি যাদবরে ভোট দিবে। আরে মাতালরা যত পারুক ভোট দিক, ওদের বউ মেয়ে মা সবার ভোট আমি পাবো। সেটা কি করে? দিদি বলছি কিভাবে, তার আগে এক কাপ চা দাও। রাজ ভাই, হ্যাঁ, এই এলাকার মানুষ মদ খেয়ে বাসায় ফিরে কি করে? বাসায় ফিরে বউ পিটায়। তো নিউটনের সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, বুঝা গেল? মানে ফিজিক্স আর পলিটিক্স একটা মিক্স করে দিছেন। আপনিও রাজনীতি শিখাই গেলেন। নাও জল খাও। ঢেকুর আসলে পানি না পেক দিতে হয়, বুঝলি? সকাল থেকে খাইছেন তাও মন ভরে নাই। স্বামীর লগে তর্ক করলি, মুখের উপর কথা বললি। স্বামী হচ্ছে ভগবান, ভগবানের লগে তর্ক করিস? ভগবানের মতো স্বামীকে আমার কপালে আছে? এখন আর আমারে দিয়ে তোর চলে না। এখন কি তোর লিগা আমি ভালো স্বামী বানাবো? কি হলো, খাইবেন না? শালা নেশাটাই ছুড়াইয়া দিল। ওই না ক্যাটরিনারে দেখ, কত চিকন আর সুন্দরী, আর তুই বস্তার মতো যাবা। আমারও তো ঋত্বিককে অনেক পছন্দ, কিন্তু আপনি তো হাতির মতো, তারপরেও কি সংসার করতেছি না? কি কইলি মুখপুরি? তোর নজর হন ঋত্বিকের দিকে। যদি আমার মাইয়ের উপর আরেকবার হাত উঠাইছস না, হাতটা কাটটা ফেলামু। মদ খাইছি মানে আমি রাজা। জয় মদের দেবতা। ওই মাতাল খেলতে কি হইছে ওর বাপরে? ঝিঙ্গা বাবু, তুই কিছু শুনছিস? বাইরে এসে দেখেন, মিছিল নিয়ে চলে এসেছে স্যার। নারী নির্যাতনের শাসক রবি যাদব, বিয়ে নির্যাতনকারী শাসক রবি যাদব। রাজ ভাই, বেশি বেশি বলা হয়ে যাচ্ছে না তো? আপনি চিন্তা করেন না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, কল্যাণ বাবু সুপারস্টার। ভাই, কি হচ্ছে সব? নারী আন্দোলন, ওদের স্বামীদের কাছে বিলানো ঔষধের সাইড ইফেক্ট। ভেবেছিলেন ওই লোকদের মদ খাইয়ে আপনি ভোট পেয়ে যাবেন, এবার তাদের ফ্যামিলি আমাকে ভোট দেবে। এ বাবু, তুই আমার সাথে চিট করছিস। রুলস নিয়ম কানুন মেনে চলা হয় গেমসে, বাট পলিটিক্স হ্যাজ নো রুলস। এই বিয়ে মানে ক্লিন শেভ করে পরিষ্কার জামা পরে হাতে ফাইল লইয়ে চায়ের কাপ হাতে গাড়ির দরজার সামনে কার্টুনের মতো 24 ঘন্টা দাঁড়ায় থাকবে ভাবছিস? আমি কিন্তু সেই রকম গোষ্ঠী স্যার। এরপরও কি করবো মনে হয়? এখন সব মদের গাড়িও বন্ধ করে দেবে। সব সময় যারা জি হুজুর করতো, আরে ওই মাতালদের কথা বলছি, ওরা যদি সময় মতো মদ না পায় তাহলে ওদের বডিতে রিয়াকশন শুরু হয়ে যাবে। পলিটিক্সে কেমিস্ট্রি মিক্স করে দিলেন। একদম ঠিক ধরছেন। সামনে রিয়াকশন কি হয় এবার দেখেন। সুরুস ফুতামা দেহস না বেনাইছেনি, আমার লিভার তো হালি মদ চায়। আজকে এখনো ফ্যান আসে নাই, আর আসবেও না। জলদি পাঠান নইলে মরে যাবো। আরে জলদি পাঠান, নালে ভাঙ্গা চুরি আলামু সব। এক ফোটাও পাবি না, যা করতে পারিস কর। মাতালের গোষ্ঠী কোথাকার। আমরা গরিব বইলে ওরা আমগরলে খেলতাছে। ওহন আমরা কি করবাম? সঠিক সময় আর সুযোগের অপেক্ষা করতে হবে। সঠিক সময় আর সুযোগ এখনই পাওয়া গেছে। জলদি টিভি দেখ। রবি যাদব গ্রামের মানুষরা কি পাইছে? সারাদিন মদ খাওয়ালেই আমরা ওরে ভোট দিয়ে দিব নাকি? হ্যাঁ, আমরা উঠে গেল। হ্যাঁ, ওই রবি যাদব, আমরা রে মদ করবা না, এমন মদ দেওয়া বন্ধ করে আলছস। দেখিস তোর উপরে কিরা পড়বো। প্রিয় দর্শক, বুঝতে পারছেন বীরভদ্রপুরের জনগণ কল্যাণকে ভোট দিতে চাইছে। আমরা কল্যাণকেই ভোট দিব। ও খুব চালাকি করে আমাকে ইউজ করছে, আমিও এখন চালাকি করে ওকে শিক্ষা দেব। তুমি কি সেই আই লাভ ইউ না বলা পর্যন্ত তো পিছনে লেগেছিলে, আর এখন তো তুমি সময় দাও না। আচ্ছা, কি ফ্যামিলি তোমার, সবাই অদ্ভুত। তুমি চাও আমাকে, ওদিকে তোমার বাবার চাই এমএলএ জামাই। এখন আমি এমএলএ হওয়ার জন্য রাত দিন পরিশ্রম করছি, আর তুমি বলছো সময় দিচ্ছি না। আর পারছি না, যার জন্য করে চুরি সেই বলে চোর।
কল্যাণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো তুমি কি বলবে। হ্যাঁ রাজ ভাই। স্যার, আমাদের জন্য যে পেইন্ট করেছিল মুন্না ছেলেটা অনেক অসুস্থ। আমার ছেলেটার কাশি হইতাছিল, ডাক্তার দেখাইছি আমি, ডাক্তার কিছুই কয় না। আজকে দেখি ওর মুখ দিয়ে রক্ত বের হইতাছে। কিছু হবে না বললাম না ডাক্তার। আমি আমার ভাইকে বড় করতে পারবো তো ভাইয়া? আমি ওর পড়ার জন্য অনেক টাকা রোজগার করব। গত পরশু এরকম আরেকটা কেস এসেছিল, সিলিকোসিস। এই রোগের কোনো চিকিৎসা নেই। ওই ফ্যাক্টরিতে যেসব শিশুরা কাজ করবে তাদের অনেকেরই এরকম হতে পারে। এখানে এত কিছু হয়ে যায়, কেউ কিছু বলে না কেন? কেউ কিছু বলবে না স্যার, ও জীবিত থাকতেই কেউ কিছু বলেনি, এখন কি বলবে? ও মরে গেছে রাজ ভাই। ও যতদিন বেঁচে ছিল না, ওর ভাইকে শুধু পড়াতে চেয়েছিল, আর কিছু না। আর এখন তুই চিন্তা করিস না, আমি তোর ভাইকে পড়াবো। ওর বাইরে কোথায় পাইবেন স্যার? বলো না 1 সপ্তাহ ধরে অসুস্থ হয়ে ঘরে পড়ে ছিল, এই কারণে ওরা ওর ভাইরে জোর করে তুলে নিয়ে গেছে। ওর ভাই এখন ওইখানে। এই ফ্যাক্টরিটা কোথায়? কেন জিজ্ঞেস? আমি জিজ্ঞেস করছি ফ্যাক্টরি কোথায়? বাবু শোনো, মুন্নার ভাইকে চেনো? কি হয়েছে? এই হানে যে প্রথম আয়ে ওই ইমোশনাল হয়ে যায়, কিন্তু এই হানে আহনের পর কেউ আর জিন্দা ফিরা যায় না। আজ তোর কবর খুলুম। এতদিন এখানে যা যা হয়েছে, যেভাবে হয়েছে, সবকিছু আজকে থেকে বন্ধ। আজ যেন এই জায়গা থেকে জিন্দা ফিরতে না পারে। মার শালারে। আগুনের তাপ লাগছে, চিন্তা করে বাচ্চাদের কি হয়েছে।
বছর এতদিন গাঞ্জার ব্যবসা করতে ব্যবসা কবে থেকে গাড়ির ইঞ্জিন আর মায়া মানুষ খুব যত্ন করে রাখতে হয়। এই দুইটার যে কোনো একটা একটু অযত্ন হইলে ঠিকঠাক কাজ করে। মেয়ে মানুষের আসল যত্ন তো স্বামীর যত্ন। বাইরের মানুষ শুনলে কি করবো, এটা দিয়ে আমার কিছু যায় আসে। জোসনা ওই পাল্লারে মায়া করে দেখি করে। তুই কি মানুষ? সামান্য ক্ষমতার জন্য মানুষ এতটাই নিচে নামতে পারে? তুই বাচ্চাদের জীবন নিয়ে খেলা করিস। তোর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, পুলিশের সাপোর্ট আছে, সাথে গুন্ডা বাহিনী আছে। সেই কারণে মানুষ তোকে এতদিন ভয় পেয়েছে, কিন্তু আজকে থেকে ভয় পাওয়ার পালা তোর। মনে রাখবি কথাটা। কি বলছিস তুই? তাহলে শোন, তোর গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে সিলিকোসিসে মারা গেছে 157টি বাচ্চা, আর আজ মুন্নার মৃত্যুর মধ্য দিয়ে সংখ্যাটি দাঁড়ালো 158-তে। তোর স্পিনিং মিলে আঙ্গুল ও হাত হারানো লোকের সংখ্যা বলতে পারবি? এতদিন তোর উপর শুধু মিডিয়ার সন্দেহ ছিল, কিন্তু আজকে প্রমাণও আছে। তোকে নিয়ে বানানো 83 মিনিটের একটা জমজমাট ডকুমেন্টারি, জার্নালিস্ট শিবরাম কৃষ্ণের রিসার্চ। তুই কি চাস? বাচ্চাদের ফিউচার। আজ থেকে তোর ফ্যাক্টরিতে বাচ্চাদের কাজ করানো বন্ধ, আর ওদের পড়াশোনার পেছনে যত খরচ হবে সব খরচ তুই দিবি। তুই এত বড় রাজনীতিবিদ হয়ে গেছিস। রাজনীতির কিছুই এখনো করিনি তোর সাথে। যখন করব না, তখন তোকে আর খুঁজে পাওয়া যাবে না। মনোযোগ দিয়ে শোন, তোর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসিশনটা এখন নিবি। আমি যদি কোনো লিগ্যাল অ্যাকশন নেই, তাহলে চাইল্ড অ্যাক্ট অনুযায়ী প্রতিটা বাচ্চাকে তোর 20,000 টাকা দিতে হবে, তোর ফ্যাক্টরি বন্ধ হবে এবং তোর 12 বছরের জেল। আর এই সব কিছুর চাইতে বাচ্চাদের ফিউচার আমার কাছে ইম্পর্টেন্ট। ওদের পড়ার ব্যবস্থা কর, নয়তো জেলে পচে মর। কি করবি তাড়াতাড়ি বল। সামান্য পেনড্রাইভের জন্য এত টাকা দিয়ে দিলেন ভাই? দেশলাইয়ের বারুদ অতটুকুই হয়, কিন্তু অতটুকুতে একটা এলাকা পুড়ে যেতে পারে। সামনে ইলেকশন, তাই আমার কাছে পেন ড্রাইভ বারুদের মতোই। ওর যত ইচ্ছে তত বাচ্চাদের পড়িয়ে নিক, ওর শুধুই বাচ্চাদের ঘরের ভোটই মিলবে। ইলেকশন শেষ হওয়া মাত্রই বাচ্চাদের আবার ফ্যাক্টরিতে আসতে হবে। আপনি আর বড় জোর কয়দিন দেখবেন স্যার? তারপর আজকে এইটা চাই, কালকে ওইটা চাই, বইলে বইলে আমাদের মাথার উপর উঠবে। আমরা সব জানি। পড়াইলাম, কিন্তু চাকরি দিব কেটা? পড়াশোনা শুধু চাকরি পাওয়ার জন্য বা স্যালারি পাওয়ার জন্য নয়, পড়াশোনা জীবনকে সুন্দর করে। একটা মেয়ে খুব সুন্দর একটা কথা বলেছিল, বাচ্চাদের সম্পদ দিলে তারা সেটার উপরই নির্ভর করে, আর শিক্ষা দিলে তারা নিজের পায়ে দাঁড়ায়। কথা তো সত্য, সে আমাকে ভালো লেগেই কইতাছে। এই মিয়া কিসের ভালো? কোনো পড়ালেখা ছাড়াই আমার ছেলে মাসে 2,000 টাকা কামায়। ওর কথা শুনে যদি আমি আমার ছেলের স্কুলে পাঠাই, তাইলে এই 2,000 টাকা আমারে কে দিবে? আমি দেব। তোমাদের বাচ্চা কাজে গেলে কত করে পেত? স্কুলে গেলেও ততই দেব। আমার সন্তান এই ছোট বয়সেই কামাই করছে, এটা নিয়ে গর্ব করো না। ওরা যখন বড় হবে তখন জীবন নষ্ট হওয়ার কারণে তোমাদেরকেই দোষ দেবে, কারণ তোমরাই দায়ী থাকবে। তখন আফসোস করো না। যখন বাচ্চার জন্ম হয় তখন সে বাপ মার পদবি পায়, কিন্তু সে যখন যোগ্য মানুষ হয়ে ওঠে তখন বাবা মা জয় পায়। কোনো অনাথ বাচ্চার যদি এই কাজ করতে হয় সেটা তার দুর্ভাগ্য, কিন্তু কারো মা বাবা যখন এই কাজ করতে পাঠায় তখন সেটা পাপ। সাহেব, প্রয়োজনে আমরা একবেলা খাবো, তবুও বাচ্চাকে অবশ্যই স্কুলে পাঠাবো। ওরা আমগো পোলাপান, অগ ভবিষ্যৎ আমরা নষ্ট হইতে দিব না। এই টাকা আমাকে লাগবো না স্যার, ওই স্কুলের কামে লাগান। একজন দুইজন নয় স্যার, ওই ফ্যাক্টরিতে প্রায় 3,000-এর মতো বাচ্চা আছে। আমি সবাইকে পড়াবো। কি বলতেছেন স্যার? 2 দিন পর ইলেকশন প্রচার করবো কেমনে? এমএলএ হওয়ার চাইতেও বাচ্চাদের জীবনকে সুন্দর বানানো আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি পড়াবো, সবাইকে পড়াবো। বাবা, কি লিখছস? তোমার নাম লিখেছি। কি এমন লেখছে যে এমন করে তাকায় আছো? ওই 2,000 টাকার চাইতে ওর লেখা এই 2 অক্ষর দেখে বেশি আনন্দ লাগতেছে।
সব বাচ্চাকে ফ্যাক্টরিতে নিয়ে আয়। এক ঘন্টার মধ্যে সব পোলাপানকে ফ্যাক্টরিতে দেখতে চাই। এই যাস কই? মালিক, আমার বড় পোলাটা তো মইরাই গেছে। ওর স্বপ্ন ছিল ছোট ভাইটারে পড়াইবো। ওরে দয়া কইরা সাইরা দেন মালিক। কি দেখতেছেন স্যার? বাঁচান সবাই রে। কতক্ষণ বাঁচাবো আর কতজনকেই বাঁচাবো? মাথা উঁচু করে বাঁচতে হলে আগে গোলামি ছাড়তে হবে, বাঁচতে চাইলে লড়তে হবে। দাদা, আমার তো মনে হচ্ছে তুমি অলরেডি এমএলএ হয়েই গেছো। এখন তুমি জলদি করে বিয়েটা করে নাও। তার আগে আমাকে কিন্তু গিফট দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। সাথে আমার জিনিস চাও? হ্যাঁ ঠিক আছে, এখন রাখছি তাহলে। চার দিন পর ইলেকশন, আর এটার উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। জিতে গেলে একসাথে বাঁচার জন্য নতুন জীবন পাবো, আর না হলে শুধু স্মৃতি নিয়েই থাকতে হবে। এত মানুষের আশীর্বাদ আছে, ওর কিচ্ছু হবে না মা। ইলেকশনের বাকি মাত্র কয়েকটা দিন, এর মধ্যে কল্যাণবাবুর উপর হামলা হলো, আর এই হামলার জন্য সবাই রবি যাদবকে সন্দেহ করছে। আমরা আশা করছি অপারেশন সফল হবে এবং এই ব্যাপারে বিস্তারিত তথ্য দ্রুতই জানা যাবে। হি ইজ সেফ। ওনাকে কেবিনে শিফট করা হয়েছে। আপনারা 10 মিনিট পরে গিয়ে দেখা করতে পারেন। থ্যাংক ইউ স্যার। ইটস ওকে। এত টাকা ঢেলে প্রমাণ লোপাট করে কোনো লাভ হলো না, সবার সন্দেহ আমাকেই। এখন তুই যদি সব বলে দিস ইলেকশনের আগে, আমার চ্যাপ্টার ক্লোজ। তোকে মারাটা আমার উচিত হয়নি, পাবলিকের সামনে তোর ইমেজ নষ্ট করাটা উচিত ছিল। ওই দিন সম্মতিপত্র দিয়ে আমি প্রথম ভুল করেছি, বাচ্চাদের পড়াশোনার টাকা দিয়ে আমি দ্বিতীয় ভুল করেছি। ভেবেছিলাম ৬,০০০-এর মতো ভোট পাবি, কিন্তু তুই তো ৬০ বছরের ইতিহাসই পাল্টে ফেললি। তুই যতই চেষ্টা করিস না কেন, লাইফ লাইন কিন্তু একটাই থাকে, আর এখন ওই বাচ্চাদের লাইফ লাইন আমার হাতে। বাচ্চাদের দিয়ে কাজ করানোর আগে ওদের মা বাবার থেকে আমি টিপসই নিয়ে রাখি। যদি কেউ মুখ খোলে তাকে আমি ধার দেনা ডুবিয়ে মেরে ফেলি। আমি যা বলবো ওই ছোট লোকদের তাই করতে হবে, আর যদি তা না করে ওদের পেটে মাটি কেড়ে নেব। আর এতেও যদি ওদের হুঁশ না হয় তাহলে জেলে পাঠিয়ে দেব। যে বাচ্চা সোনাদের জন্য তুমি এত কষ্ট করছো, ওরা পথে বসে যাবে। আর এসবের কিছুই যদি না চাও তাহলে পাবলিকের সামনে তোমার যে ইমেজ আছে সেটা তোমাকেই নষ্ট করতে হবে। ভেবে দেখ, তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশনটা এখন নিবি। একদিকে এমএলএ এর চেয়ার, ইন্দুকে বিয়ে, আর অন্যদিকে ৩,০০০ বাচ্চার ভবিষ্যৎ। স্যাক্রিফাইস করতে হবে। পাবলিকের কাছে মহান ব্যক্তি তুই, এখন সিদ্ধান্ত তোর। মানুষ বলছে রবি যাদবই আপনার উপর হামলা করিয়েছে, এই ব্যাপারে কি বলবেন?
আপনি কি আমাদেরকে বলবেন স্যার কারা আক্রমণ করেছে? আমার উপর যে হামলা হয়েছে সেখানে রবি যাদবের কোনো হাত নেই। ব্যাঙ্গালোরে আমার পুরনো শত্রু ছিল, তারাই আমার উপর হামলা করেছে। আমি আপনাদেরকে বাঁচাতে বা আপনাদের জীবনকে সুন্দর করতে আসিনি। আমি এসব করেছি আমার ব্যক্তিগত স্বার্থে, আমার ভালোবাসাকে পাওয়ার জন্য আর নিজের স্বার্থের জন্য। আমি অনেক খারাপ কাজ করেছি, না জানি কত মিথ্যে বলেছি, ভালো মানুষ সাজার নাটক করেছি। বাচ্চাদের তুমি পড়াশোনা করাতে চাও, এটা তো ভালো কাজ। দুটো ভালো কথা বলাতেই আমাকে ভালো মানুষ মনে করা আপনাদের বোকামি। স্কুল শুরু করাতে আপনাদের বাচ্চারা শিক্ষিত হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু আমি চ্যারিটি থেকে অনেক টাকা পেয়েছি। কি কোন স্যার, আপনি কি বলতেছেন? হুঁশ আছে? মৃত্যুকে যে কাছে থেকে দেখে সে কখনো মিথ্যে বলে না। আমি সত্যি বলছি, এমএলএ হওয়ার আমার আর কোনো অধিকার নেই। আপনারা দয়া করে আমাকে ভোট দেবেন না। শেষ একটা কথা বলতে চাই, আপনাদের সবাইকে আমি ঠকিয়েছি, পারলে ক্ষমা করে দেবেন। এটা আপনি কি করলেন স্যার? বাচ্চাদের ভবিষ্যতের জন্য নিজের ভালোবাসার মানুষকে ত্যাগ করে দিলেন, সব দোষ একেবারে নিজের ঘাড়ে নিলেন। আপনার মতো এমএলএ এই গ্রামের মানুষ আর কোনোদিন পাইবে না। প্রথম রাউন্ডে রবি যাদব পেয়েছে 2260 ভোট। দ্বিতীয় রাউন্ড শেষে 7330 ভোটে রবি যাদব এখন এগিয়ে। বিপক্ষ দলে যেই দাঁড়াক না কেন, বীরভদ্রপুর যে রবি যাদবের ঘর সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। রবি যাদব এখন জয়ের পথে। সপ্তম রাউন্ড শেষে 340 ভোটে এগিয়ে আছে কল্যাণ। 18তম রাউন্ড শেষ হওয়ার পরে 12,000 ভোটে এগিয়ে আছে কল্যাণ। আপনার লোকজন ভোট গণনা বন্ধ করার চেষ্টা করছে, ওদের কন্ট্রোল করুন, নইলে আমরা অ্যাকশনে যাব। আমি নিজেও আসছি, তুই অ্যাকশনে যাবি, অ্যাকশনে যাবি। এদের সবাইকে অ্যারেস্ট করো। ইয়েস স্যার। স্যার, এটা রবি যাদবের বিরুদ্ধে কমপ্লেন, আর এইটাতেই ওর সব কুকর্ম আছে।
ব্রেকিং নিউজ, কল্যাণ তার প্রতিপক্ষ রবি যাদবকে 25,000 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। শাবাশ, ও করে দেখিয়েছে। বিজয়ের আনন্দ আরো বেড়ে যায় পরাজিতকে নিজের চোখে দেখলে। এমএলএ কল্যাণ জিন্দাবাদ! 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 কি ভাবতেছেন স্যার? ভোট দিতে মানা করার পরেও আপনি কেমনে জিতলেন সেটাই না? আপনি বলেছিলেন যে মৃত্যুকে কাছ থেকে দেখে সে মিথ্যে বলে না। আপনার অবস্থা তো আমরা দেখেছি, তাই সত্যটা কি জানবো না? এতগুলা বাচ্চার জীবন করতেছেন আর আমরা এইটুকুও করতে পারুম না। এই মানুষগুলো এতদিন ভীত আর দুর্বল ছিল, আপনি আসার পর এরা ভরসা পাইছে, আপনারে নিজের ভাবছে। আপনারে ভুল বুঝবে কেমনে স্যার? সত্যিকারের ভালোবাসার কাছে কোনো বাধাই আসলে বাধা না। আমি তো পাওয়ারফুল জামাই চেয়েছিলাম এমন কাউকে যাকে মানুষ ভয় পায়, কিন্তু লাখো মানুষের ভালোবাসা আমি বুঝিনি। আশা আশা নতুন এমএলএ কল্যাণ আর কিছুদিনের মধ্যেই শপথ গ্রহণ করবেন। ও এমএলএ হইয়া গেল। হ্যালো স্যার, তুমি? আমি জিঙ্গা বাবু স্যার। বিএ মেকানিক্যাল, এমএ ইলেকট্রিক্যাল, এমআই কেমিক্যাল, ডিপিএম, ডিবিএম, ডিএমএম, পিজিটি, সিএ টেলিফোন, অটোক্যাড। আচ্ছা আচ্ছা, তুমি আমার পিএর পিএ হওয়ার যোগ্য, বুঝতে পেরেছো? পিএর পিএ? গুড মর্নিং কল্যাণী ম্যাডাম। গুড মর্নিং। কল্যাণী ম্যাডাম, একবার যদি আমার ঘরে যেতেন। একটা পিয়নের এত বড় সাহস, আমাকে ঘরে ডাকিস? যা ভাগ। হাতি কাদায় পড়লে চামচিকাও পিছনে লাথি মারে। ও আয় নাগেশ্বর আঙ্কেল, আপনি একটা এমএলএ জামাই চেয়ে পেয়েছেন দুটো এমএলএ। বুঝতে পারছেন না? একজন রাজনীতিবিদ আর একজন ম্যান অফ লেজেন্ডারি অ্যাকশন।